এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি কি বলবো, না করে দিলে বাবা হয়তো এই ধাক্কাটা আর সহ্য করতে পারবেন না। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছিছি করবে। আর রায়ান, ও তো আমার জীবন বাঁচিয়েছে। ওর পরিবার এত বড় একটা প্রস্তাব নিয়ে এসেছে, আমি কোন মুখে তাদের ফিরিয়ে দেব? কিন্তু কিন্তু আমি কি পারবো রায়ানকে স্বামী হিসেবে মেনে নিতে? প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন আসে যে তার পুরো পৃথিবীটা ওলটপালট করে দেয়। আমার জীবনে সে এসেছিল একরাশ শাসন আর একজোড়া রাগী চোখের চশমা হয়ে। আমারই বেস্ট ফ্রেন্ডের বড় বোন আনিকা, সবাই তাকে চিনত একজন মেধাবী, গম্ভীর আর দুর্ভেদ্য মানুষ হিসেবে। আর আমি চিনতাম তার হাসির আড়ালে লুকিয়ে থাকা একরাশ অভিমানকে। লোকে বলে জোর করে কিছু পাওয়া যায় না, আমিও তাই বিশ্বাস করতাম। কিন্তু যেদিন ভাগ্য তাকে আমারই বউ বানিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিল, সেদিন বুঝেছিলাম কিছু গল্প হয়তো জোর করেই শুরু হয়। একটা অসমাপ্ত ভাগ্যকে পূর্ণতা দেওয়ার জন্য সেদিন রাতে সে আমার স্ত্রী ছিল, কিন্তু আমার ছিল না। আমাদের মাঝে ছিল শুধু একরাশ নীরবতা আর একরাশ দ্বিধা। আমি জানতাম না এই গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। আমি কি পারবো তার মনের সেই দুর্গে প্রবেশ করতে, নাকি একটা অসম্মতির বিয়ে আমাদের দুজনকেই সারা জীবনের জন্য একাকিত্বের সঙ্গী বানিয়ে দেবে? চলুন ফিরে যাই সেই অপ্রত্যাশিত দিনে, যেদিন আমার একগুঁয়ে ভালোবাসা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। ঢাকা মিরপুরের একটি সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট। সময় শুক্রবার দুপুর। বাইরের কড়া রোদে বাঁচিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো টেনে দেওয়া। ঘরের ভেতরে এসি চালায় এক আরামদায়ক পরিবেশ, কিন্তু সেই আরামকে গোল্লায় পাঠিয়ে প্লে স্টেশনে তুমুল যুদ্ধ চলছে রায়ান আর তার অভিন্ন হৃদয় বন্ধু আহাদের মধ্যে। টেলিভিশনের বিশাল স্ক্রিনে ফিফা 23 এর ভার্চুয়াল প্লেয়ারদের দৌড়াচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে দুজনের কথার লড়াই। ইয়েস দেখলি, ঠিক বক্সের বাইরে থেকে কি একটা শট নিলাম। তোর গোলকিপার তো বল কোন দিক দিয়ে গেছে টেরও পায়নি। স্কোর লাইন 3-1, আর মাত্র 10 মিনিট বাকি। রায়ান, এবার তো মেনে নে যে তুই আমার সাথে কোনোদিনও জিততে পারবি না। ওই নামটা ঠিক করে বল, রায়ান না রায়ান? কতবার বলবো? আর এই গোলটা তো একদম চিটিং করে দিয়েছিস। আমার ডিফেন্ডারকে পেছন থেকে ট্যাকেল করেছিস। রেফারি তোদের লোক, আমি আগেই জানতাম। আরে যা, হারতে বসলেই তোর অজুহাতের লিস্ট লম্বা হতে থাকে। আসল কথা হলো তোর খেলার কোনো স্কিলই নেই। তুই হচ্ছিস ফুটবলের কাজকলা। তাহলে এই কাজ করাটাকেই ডিফেন্ড করে দেখা দেখি। রায়ান এক অবিশ্বাস্য দক্ষতায় মাঠ থেকে বল নিয়ে এগিয়ে যায়। আহাদ মরিয়া হয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক গোলপোস্টের সামনে গিয়ে রায়ান যখন শট নিতে যাবে, তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? হঠাৎ করেই একটি শান্ত কিন্তু বরফ শীতল নারী কণ্ঠ ভেসে আসায় দুজনেই চমকে ওঠে। তাদের খেলার উত্তেজনা মুহূর্তেই থেমে যায়। সোফার ঠিক পেছনে 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে আনিকা। তার পরনে একটা সাধারণত সুতির সালোয়ার কামিজ, চোখে চশমা। সে এইমাত্র তার পড়ার ঘর থেকে বেরিয়ে এসেছে। আজ শুক্রবার, জুম্মার দিন। বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসছে, আর তোমরা এখানে বসে ষাঁড়ের মতো চিৎকার করছো। নামাজ পড়ার কোনো ইচ্ছে নেই? আরে আপু, আর মাত্র 10 মিনিটের খেলা বাকি ছিল, এটা শেষ করেই তো যেতাম। তুমি সব সময় টাইমিংটা নষ্ট করে দাও। ও তো একটা আস্ত গাধা, ওর কোনো কাণ্ডজ্ঞান নেই আমি জানি। কিন্তু রায়ান, তুমি তো আছো, তুমি তো অন্তত ওকে সঠিক রাস্তায় চালাতে পারো। নাকি ওর সাথে মিশে তুমিও দিন দিন ওর মতোই হচ্ছ? না মানে আনিকা আপু, আমাদের খেয়ালই ছিল না। আমরা এখনই নামাজের জন্য তৈরি হচ্ছি। শুধু তৈরি হলে হবে? তোমাদের এই খেলার আওয়াজে আব্বু সোফায় বসে তসবিও ঠিক মতো পড়তে পারছিলেন না। উনি বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেলেন। তোমরা কি নিজেদের ছাড়া আর কারো কথা ভাবো না? আমরা কি বাসায় একটু শান্তিতে নিজের মতো করে থাকতেও পারবো না? শান্তিতে থাকার মানে যদি হয় অন্যদের শান্তি নষ্ট করা, তাহলে পারবে না। যাও, দুজনেই এখন উঠে মসজিদে যাও। আমি যেন ফিরে এসে তোমাদের এইখানে না দেখি। আনিকার এই অভিভাবক সুলভ শাসনে রায়ান মনে মনে আরো একবার মুগ্ধ হয়।
আনিকা শুধু সুন্দরী আর মেধাবী নয়, সে পরিবারের প্রতি ও ধর্মের প্রতি সমান যত্নশীল। সে জানে তার ছোট ভাই আহাদ এবং তার আপুর সাথে তর্ক করবে, কিন্তু রায়ান পরিস্থিতিটা সামলে নেওয়ার চেষ্টা করে। আপু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এখনই যাচ্ছি। আহাত, চল, ওঠ, আর দেরি করিস না। রায়ান আহাদের কানে কাছে ফিসফিস করে বলে, দোস্ত, এখন তর্ক করিস না, পরে ঠান্ডা হলে বুঝিয়ে বলা যাবে। চল, এখন যাই। আহাদ অনিচ্ছা সত্ত্বেও রায়ানের কথায় উঠে দাঁড়ায়। তারা দুজন নামাজের জন্য তৈরি হতে চলে যায়। আনিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফায় ছড়ানো চিপসের প্যাকেট আর কোকের ক্যানগুলো গোছাতে শুরু করে। নামাজ পড়ে ফেরার পর আহাদের মা মিসেস আফরোজা তাদের জন্য টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন। সবাই একসাথে খেতে বসেছে। আনিকাও তার ঘর থেকে বেরিয়ে এসে টেবিলে চোখ দিয়েছে। রায়ান বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না, নাও এই কাবাবটা নাও, আমি নিজের হাতে বানিয়েছি। জি আন্টি, নিচ্ছি। আপনার হাতের রান্না তো অসাধারণ। মা, তুমি শুধু ওরই প্রশংসা করবে? আমি যে এতক্ষণ ধরে খাচ্ছি সেই দিকে তো তোমার কোনো খেয়ালই নেই। তুই তো সারা দিনই খাওয়ার উপরেই থাকিস, তোর কথা আবার আলাদা করে বলতে হবে নাকি? আর শোন, তোর না সামনের সপ্তাহ থেকে মিড টার্ম পরীক্ষা, পড়াশোনার কি অবস্থা? নাকি সব গোল্লাই দিয়ে এসেছিস? উফ আব্বু, খাওয়ার সময় তুমি পড়ালেখা নিয়ে আসো, একটু শান্তিতে খেতেও দিবে না? না, দেব না, কারণ তোর রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে। আব্বু সেদিন তোর প্রিন্সিপালের সাথে কথা বলতে গিয়েছিল, জানিস তুই, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আনিকার কথায় পুরো টেবিলের পরিবেশটা ভারী হয়ে গেল। আহাদ মাথা নিচু করে ফেলল। রায়ান বুঝতে পারছিল আনিকা তার ভাইয়ের ক্যারিয়ার নিয়ে কতটা চিন্তিত। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আজ বিকেল থেকে আমি আর আহাদ একসাথেই পড়ব। ওর যেখানে যেখানে সমস্যা আমি সব দেখিয়ে দেব। দেখবেন ও এবার খুব ভালো রেজাল্ট করবে। তুমি ভরসা বাবা, ওর তো বন্ধু বলতে শুধু তুমি আছো, যে কিনা পড়াশোনার মূল্যটা বলছে। শুধু মুখে বললেই হবে না রায়ান, ওকে দিয়ে পড়ানো যে কতটা কঠিন কাজ সেটা আমি জানি। ওর মনোযোগ থাকে মাত্র 10 মিনিট, তারপরেই ওর মাথায় ফেসবুক আর পাবজি ঘুরতে থাকে। আমি ওর ফেসবুক আর পাবজি দুটোই ছড়াচ্ছি আপু। আপনি শুধু দোয়া করবেন। রায়ানের এই আত্মবিশ্বাস জবাবে আনিকার গম্ভীর মুখে সামান্য প্রসন্নতার ছাপ দেখা গেল। খাবার পর আহাদ আর রায়ান যখন পড়ার টেবিলে বসলো, আনিকা তখন কফি বানিয়ে নিয়ে এলো। নাও, কফি খাও, ব্রেন সজাগ থাকবে। আর রায়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ ওর দায়িত্ব নেওয়ার জন্য। আরে আপু, ধন্যবাদ কেন বলছেন? ও আমার বন্ধুর চেয়েও বেশি, ছোট ভাইয়ের মতো। ওর দায়িত্ব তো আমারও। আনিকা আর কিছু না বলে তার ঘরে চলে গেল। কিন্তু রায়ান জানে আনিকা বাইরে থেকে যতটা কঠিন, ভেতরটা তার থেকেও ঠিক ততটাই নরম। সে যখন আহাদকে পড়াচ্ছিল তখন সে খেয়াল করলো আনিকার ঘরের দরজাটা সামান্য খোলা। সে বুঝতে পারলো আনিকা আড়াল থেকে দেখছে তার সত্যিই পড়ছে নাকি ফাঁকি দিচ্ছে। এই ব্যাপারটা রায়ানের কাছে খুব মিষ্টি লাগলো। কিরে, কি দেখছিস ওইদিকে? আপুর ঘরের দিকে তাকিয়ে থাকলে কি পড়া মাথায় ঢুকবে? চুপচাপ পড়ায় মন দে। তোর আপু কিন্তু ওয়াচে রেখেছে আমাদের। রাখো গে, তুই আমার বন্ধু হয়েও সবসময় ওর পক্ষ নিস কেন বলতো? তুই কি সত্যি সত্যি ওকে পছন্দ করিস? পছন্দ করলে কি কোনো লাভ আছে? উনি আমাকে দেখেন ওনার ছোট ভাইয়ের বন্ধু হিসেবে, এর বেশি কিছু না। আর আমি সেই গণ্ডিটা কোনোদিনও পার হতে পারবো বলে মনে হয় না। তাহলে এই আশা ছেড়ে দে। কারণ কি? আরে বাদ দে, আগে এই অঙ্কটা শেষ কর, পরে বলছি। আহাদের এই অর্ধেক কথা রায়ানের মনের ভিতরে একটা কাঠের মতো বিঁধে গেল। সে বুঝতে পারছিল এমন কিছু একটা নিশ্চয়ই আছে যা আহাদ তাকে বলতে দ্বিধা করছে। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে জোর করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার সমস্ত চিন্তা তখন আনিকার ওই বন্ধ দরজার ঘিরেই ঘুরপাক খাচ্ছিল। রায়ান হলো গল্পের নায়ক, বয়স 23, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষের ছাত্র, থাকে ঢাকার মোহাম্মদপুরে নিজের পরিবারের সাথে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও তার চলাচলে পরিপাটি ও রুচিশীলতার ছাপ স্পষ্ট। দেখতে সুদর্শন, লম্বা এবং খেলাধুলায় পারদর্শী। স্বভাবের দিক থেকে কিছুটা ডানপিটে আর আড্ডাবাজ হলেও দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং কাছের মানুষদের প্রতি অত্যন্ত যত্নশীল। তার জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার বন্ধুত্ব এবং একতরফা ভালোবাসা, যেটা আমি জানতাম না। আর আনিকা হলো গল্পের নায়িকা।
বয়স 25, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স করছে। অত্যন্ত মেধাবী, শান্ত ও অন্তর্মুখী স্বভাবের, দেখতে স্নিগ্ধ এবং তার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য রয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বই পড়া আর লেখালেখি তার পছন্দের জগৎ। পরিবারের বড় মেয়ে হওয়ায় ছোট ভাই এবং সংসারের প্রতি তার এক ধরনের অভিভাবকত্ব কাজ করে। সে আমাকে তার ছোট ভাই আহাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবেই চেনে এবং স্নেহ করে। আহাদ হলো রায়ানের সবচেয়ে কাছের বন্ধু এবং আমার একমাত্র ছোট ভাই। বয়স 22, একই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রায়ানের 2 বছরের জুনিয়র। পড়াশোনায় তেমন মন নেই, তার জগৎ জুড়ে আছে ভিডিও গেম, বন্ধুদের সাথে আড্ডা আর ঘুরোঘুরি। আমার শাসনকে সে হিটলারই মনে করলেও মনে মনে আমাকে প্রচন্ড ভালোবাসে ও সম্মান করে। রায়ান আহাদকে পড়াচ্ছে, কিন্তু আহাদের বলা অর্ধেক কথা আশা ছেড়ে দেয়, কারণ তার মনের মধ্যে কাটার মতো বিঁধে আছে। সে পড়ার চলে বারবার আহাদকে খোঁচানোর চেষ্টা করছে কথাটা বের করার জন্য। রায়ান একটা কঠিন মার্কেটিং থিওর আহাদকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আহাদের মনোযোগ বারবার চলে যাচ্ছে টেবিলের নিচে রাখা ফোনের স্ক্রিনে। ওই, আমি কি দেয়ালের সাথে কথা বলছি? তোর মনোযোগটা কোথায়? দেখ, ব্র্যান্ড ইকুইটি জিনিসটা কিন্তু খুব ট্রিকি। এটা না বুঝলে তুই পুরো চ্যাপ্টারটাই গুলিয়ে ফেলবি। আরে বুঝতে পারছি তো, ব্র্যান্ড ইকুইটি মানে হচ্ছে একটি ব্র্যান্ডের কাস্টমারের চোখে যে ভ্যালু, তাই তো? তুই বল, আমার কানেই আছে। কানে আছে না ছাই আছে? কার সাথে এত প্রেমালাপ চলছে শুনি? নতুন কোনো পাখি ধরেছিস নাকি? ধুর, পাখি হবে কেন? ভার্সিটির গ্রুপে কথা বলছিলাম। দে ফোনটা দে, আর ভালো লাগছে না পড়তে, মাথা ধরে গেছে। চল বরং একটু বাইরে থেকে ঘুরে আসি, টঙের দোকানে চা খাবো। কোথাও যাওয়া হবে না, আগে আমার কথার উত্তর দিবি, তারপর অন্য কথা। বিকেলে কি বলতে চেয়েছিলি? আশা ছেড়ে দে। কারণটা কি আহাদ? আমাকে বল। আরে দোস্ত, ছাড় না ওসব কথা। বললাম তো, এমনি বলেছিলাম। তুই তো জানিসই, আপু তোর থেকে একদমই আলাদা। ওর জগৎটাই অন্যরকম। তোদের মতো সাধারণ ছেলেদের ও কোনোদিনও পাত্তা দিবে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তুই তো জানিস আমি তোকে কিছু লুকাই না। তাহলে তুই কেন আমার কাছে লুকাচ্ছিস? আমাকে সত্যিটা বল। আনিকা আপুর কোনো বিপদ হয়েছে? রায়ানের গলার স্বরে এমন এক আকুতি আর অধিকার ছিল যা আহাদ আর উপেক্ষা করতে পারল না। সে বুঝতে পারছিল রায়ানের কাছে আনিকার গুরুত্বটা শুধু বন্ধুর বোন হিসাবে নয়, তার চেয়েও অনেক বেশি। বিপদ না, হয়তো কারো কারো জন্য এটা সুখবর। আপুর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। বিয়ে? ছেলে কানাডায় থাকে, নাম সাফওয়ান চৌধুরী, অনেক বড় ইঞ্জিনিয়ার, দেখতেও নাকি হিরোর মতো। আব্বু আম্মুর তো ছেলেটাকে দারুণ পছন্দ। ছবি দেখে আমারও ভালোই লেগেছে। ছবি দেখেছিস তোরা? হ্যাঁ, এই তো দেখ। আহাদ তার ফোনটা নিয়ে গ্যালারি থেকে একটা ছেলের ছবি বের করে রায়ানকে দেখায়। স্যুট টাই পরা, নিখুঁতভাবে চুল আঁচড়ানো এক সুদর্শন যুবক। ছবিটা দেখে রায়ানের বুকের ভেতরটা যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে। আপু তো প্রথমে একটু আপত্তি করেছিল, মাস্টার শেষ না করে বিয়ে করবে না, এমনটাই বলছিল। কিন্তু ছেলে পক্ষ নাকি কোনোভাবেই দেরি করতে রাজি নয়। আর তুই তো জানিস আব্বুর শরীরটা ভালো থাকে না। ওনার একটা ইচ্ছে, সময় থাকতে মেয়ের হাতটা একটা ভালো ছেলের হাতে তুলে দিবেন। তাই আপু আর আব্বুর মুখের ওপর কিছু বলতে পারেনি। তার মানে বিয়েটা হচ্ছে? সব কিছু ফাইনাল। সামনের মাসের 15 তারিখ আংটি বদলের জন্য দিন ঠিক করা হয়েছে। ছেলে তখন 7 দিনের জন্য দেশে আসবে। রায়ান আর কিছু বলতে পারল না। তার মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবীটা যেন ঘুরছে। সে টলতে টলতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দোস্ত, আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ঘুরছে, আমি আজ আসি। একে হঠাৎ করে কি হলো তোর? মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? বস, আমি পানি নিয়ে আসছি। আপু, এই আপু, তাড়াতাড়ি একটু এদিকে আসো তো। আহাদের চিৎকার শুনে আনিকা তার ঘর থেকে দ্রুত বেরিয়ে আসে। রায়ানকে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সেও কিছুটা চিন্তিত হয়। কি হয়েছে ওর? কি হয়েছে আহাদ? তোমাদের মধ্যে আবার ঝগড়া হয়েছে নাকি? না আপু, কিছু হয়নি। আসলে সারাদিন বাইরে ছিলাম তো, হয়তো ডিহাইড্রেশন হয়েছে। আমি ঠিক আছি। আমি এখন বাসায় গেলেই ঠিক হয়ে যাব। এই অবস্থায় তুমি একা বাইক চালিয়ে যাবে? দাঁড়াও, আমি আব্বুকে বলছি ড্রাইভারকে গাড়ি বের করতে, তোমাকে নামিয়ে দিয়ে আসবে। না আপু, প্লিজ, এর কোনো দরকার নেই। আমি একদম ঠিক আছি।
বিশ্বাস করুন আমি আস্তে আস্তে চলে যেতে পারবো। রায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। আনিকার আহাত হতভম্ব হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এক সপ্তাহ পর রায়ান বাইক নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরছে। তার গন্তব্য মিরপুর DOHS এর সেই পরিচিত রাস্তা। তার মনটা কিছুতেই মানতে চাইছে না। সে প্রায়ই আনিকার বাসার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যায়। আজকেও সে তেমনই এসেছিল, কিন্তু হঠাৎই তার চোখ আটকে যায় লেকের ধারের একটি বেঞ্চে। বেঞ্চটিতে আনিকা বসে আছে। তার পাশে স্যুট পরা সেই সুদর্শন যুবক সাফওয়ান। রায়ান চিনতে পারে সেই ছেলেলোককে। সাফওয়ান দেশে এসেছে, তার মানে আহাদের কথা সত্যি। রায়ান বাইকটা দূরে পার্ক করে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। সাফওয়ান অনিকাকে বলে, বিশ্বাস করো আনিকা, তোমাকে ছবিতে যতটা সুন্দর লেগেছিল বাস্তবে তুমি তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। আমি সত্যিই ভাগ্যবান। ধন্যবাদ। আপনার জার্নি কেমন হলো? জার্নি তো ক্লান্তিকর ছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে যখন তোমার বাবা মাকে দেখলাম আর এখন তোমাকে দেখছি, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি এতদিন গুনেছি কবে তুমি আমার হয়ে কানাডায় যাবে। আমাদের ছোট্ট একটা সুন্দর সংসার হবে। গাছের আড়াল থেকে রায়ানের প্রতিটা কথা শুনতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে তাদের হাবভাব স্পষ্ট দেখতে পাচ্ছিল। আনিকার মুখে কোনো উচ্ছ্বাস নেই, সে শুধু ভদ্রতা বজায় রেখে কথা বলছে, কিন্তু সাফওয়ানের চোখে মুখে যেন চাটুকারিতা ঝরে পড়ছে। সেদিন সন্ধ্যায় ধানমন্ডির ডাইনিং লাউঞ্জ রেস্টুরেন্টে রায়ান তার এক কাজিনের সাথে দেখা করতে এসেছে। হঠাৎই তার চোখ যায় কোনার একটা প্রাইভেট কেবিনের দিকে। কাচের পার্টিশনের ভিতর দিয়ে সে স্পষ্ট দেখতে পায় সেখানে সাফওয়ান বসে আছে, কিন্তু তার সাথে আনিকা নেই, আছে অন্য একজন অতি আধুনিক মেয়ে। রায়ানের কাজিন সজীব বলে, কিরে, ওদিকে কি দেখছিস? তোর পরিচিত কেউ? ওই লোকটাকে চিনিস, স্যুট পরা? আরে, এ তো সাফওয়ান ভাই। তুই একে চিনিস কিভাবে? তুইও চিনিস? কে? ইনি আমাদের পুরনো ক্লায়েন্ট, কানাডায় থাকেন। দেশে এলেই আমাদের ফার্ম থেকে কিছু লিগ্যাল কাজ করিয়ে নেন, কিন্তু লোকটা সুবিধের না, মারাত্মক প্লেবয়। আর সাথে যে মেয়েটাকে দেখছিস ওর নাম শায়লা, একজন মডেল। সাফওয়ান ভাইয়ের, বুঝতে তো পারছিস। সজীবের কথা শুনে রায়ানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার সন্দেহটাই তাহলে সত্যি? মানে কি, লোকটার তো বিয়ে ঠিক হয়েছে শুনেছি। হয়েছে নাকি? তাহলে তো মেয়েটার কপাল পড়ল। এই লোক প্রতিবার দেশে এসে নতুন নতুন মেয়ে নিয়ে ঘোরে। ওর নামে কানাডাতেও নাকি অনেক ঝামেলা আছে, টাকার জোরে সব ম্যানেজ করে ফেলে। তুই এসবের মধ্যে যাস না, খুব পাওয়ারফুল লোক। রায়ানের মাথা যেন আগুন ধরে গেল। সে আর এক মুহূর্ত বসল না। সজীব, তুই আমাকে এখনই এই লোকের ব্যাপারে যা যা জানিস সব ডিটেলস দিবি। ওর কানাডার কোনো কন্ট্যাক্ট বা ওর কোনো পুরনো কেসের ডিটেলস কিছু কি তোর কাছে আছে? আছে হয়তো, পুরনো ফাইল খুঁজতে হবে। কিন্তু তুই কি করবি এসব দিয়ে? বললাম তো, এর পেছনে লেগে লাভ নেই। আমার লাগবে। যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সে আমার খুব পরিচিত। আমি মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। তুই প্লিজ আমাকে সাহায্য কর। রায়ানের চোখে আকুতি দেখে সজীব আর না করতে পারল না। রায়ান বুঝতে পারল তাকে এখন একটা বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। এটা শুধু তার ভালোবাসাকে বাঁচানোর লড়াই নয়, এটা একজন ভালো মানুষকে এক প্রতারকের হাত থেকে বাঁচানোর লড়াই। সে দ্রুত ফোন বের করে আড়াল থেকে সাফওয়ান আর শাওলার কয়েকটা ছবি তুলে নিল। তার হাতে সময় খুবই কম। সামনের মাসের 15 তারিখের আগেই তাকে সত্যিটা সবার সামনে আনতে হবে। রায়ান তার কাজিন সজীবের মাধ্যমে শাওয়ানের প্রতারণার কথা জানতে পেরেছে। সে এখন যে কোনো মূল্যে আনিকার বিয়ে ভাঙার জন্য প্রমাণ সংগ্রহ করতে মরিয়া। অন্যদিকে আনিকার বাসায় আংটি বদলের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরো দমে। পরের 10 দিন রায়ানের জীবন থেকে যেন ঘুম, খাওয়া, আড্ডা সবকিছু উদা হয়ে গেছে। সে তার ভার্সিটি ক্লাস ব্যাংক করে দিনের পর দিন সময় কাটাচ্ছে বিভিন্ন সাইবার ক্যাফেতে আর তার কাজিন সজীবের অফিসে। তার লক্ষ্য একটাই, সাফওয়ান চৌধুরীর মুখোশ উন্মোচন করা। সজীবের ল ফার্মের চেম্বার, মতিঝিল। রাত 10টা বাজে। রায়ান, তুই কি পাগল হয়ে গেছিস? যা পাওয়ারটা তো পেয়ে গেছিস। সাফওয়ানের বিরুদ্ধে কানাডায় ইমিগ্রেশন ফ্রডের একটা পুরনো অভিযোগ ছিল, আর শায়লার সাথে ওর ছবিগুলো তো তোর কাছে আছেই। এর চেয়ে আর বেশি কি চাস? লোকটা খুব ধুরন্ধর, সে তার পেছনের কোনো প্রমাণ রেখে কাজ করে না। ওয়েট, এই দেখ, আমি সাফওয়ানের পুরনো
এক বিজনেস পার্টনারের প্রোফাইল খুঁজে পেয়েছি ফেসবুকে। লোকটার নাম রিয়াজ আহমেদ, এখন দেশে থাকে। প্রোফাইল অনুযায়ী সাফওয়ানের সাথে বিজনেস করে সে প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছিল। একে যদি খুঁজে বের করা যায় তাহলে হয়তো কাজ হতে পারে, কিন্তু 3 দিনের মধ্যে তুই এই লোককে খুঁজে বের করবি কিভাবে? করতে আমাকে হবেই। তুই শুধু আমাকে এর অফিসের ঠিকানাটা খুঁজে বের করে দে, বাকিটা আমি দেখছি। এভাবেই আংটি বদলের আগের দিন আনিকার বাসার উৎসবের আমেজ মুখরিত। ঘর সাজানো হয়েছে, আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। আনিকা একটা সোফায় চুপচাপ বসে মেহেন্দি পড়ছে। তার মুখে কোনো হাসি নেই, কিন্তু সে পরিবারের সবার খুশির দিকে তাকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিরে আপু, তোর হাতে তো মেহেদির রং খুব সুন্দর ফুটেছে। তার মানে সাফওয়ান ভাই তোকে খুব ভালোবাসবে? ভালোবাসা কি আর মেহেদির রং দেখে হয় গাধা? আচ্ছা, রায়ানের কোনো খবর জানিস? ওকে তো কয়েকদিন ধরে দেখছি না, ফোনও বন্ধ। ওর কথা আর বলিস না, কি যে হয়েছে ছেলেটার। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কিছুই বলে না, ফোন দিলে ধরে না, ভার্সিটিতেও আসে না। হয়তো তোর বিয়ের কষ্টটা সহ্য করতে পারছে না। আমার বিয়ের কষ্ট? কিসব বাজে বাজে বকছিস? আজে বাজে না, সত্যি কথা। তুই বুঝিস না, কিন্তু আমি বুঝি। ও তোকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করে, কিন্তু ওর সাহসটাই হলো না কোনোদিন তোকে বলার। আহাদের কথা শুনে আনিকার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। রায়ানের সেই উদ্বিগ্ন মুখ আর যত্নশীল আচরণ সবকিছু তার চোখের সামনে ভাসতে থাকে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। যা কখনো সম্ভব নয় তা নিয়ে ভেবে কি লাভ কি। আংটি বদলে দিন সন্ধ্যাবেলা। আহাদের পুরো ড্রয়িং রুমে আলো ঝলমল করছে। আমন্ত্রিত অতিথি আর আত্মীয় স্বজনে ভরপুর। সাফওয়ান ও তার পরিবার সদস্যরা এসে গেছে। আনিকা একটি আকাশি রঙের শাড়ি পরেছে। হালকা সাজে তাকে অসাধারণ লাগছে, কিন্তু তার চোখ দুটো নিষ্ভ্রু। সবাই যখন হাসাহাসি আর গল্পগুজবে মত্ত, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আমি দেখছি। আহাদ দরজা খুলতেই চমকে যায়। দরজায় দাঁড়িয়ে আছে রায়ান। তার চুলগুলো উস্কো খুস্কো, শার্টটা অবিন্যস্ত, চোখে মুখে রাজ্যের ক্লান্তি, কিন্তু তার চোখ দুটো ইস্পাতের মতো দৃঢ়। তার সাথে 50 এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আর রায়ান, তুই এই অবস্থায়? আর ইনি কে? রায়ান আহাদকে পাশ কাটিয়ে সরাসরি ভেতরে প্রবেশ করে। আঙ্কেল আন্টি, আপনাদের সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল। রায়ানের অপ্রত্যাশিত আগমনে ঘরের সবাই তার দিকে ফিরে তাকায়। আনিকার বাবা আফসাফ সাহেব কিছুটা বিরক্ত হন। রায়ান, এখন তো কথা বলার সময় নয়। তুমি তো দেখছোই বাড়িতে অনুষ্ঠান চলছে। যা বলার কালকে বলো। না আঙ্কেল, যা বলার আমাকে এখনই বলতে হবে, কারণ কালকে বললে অনেক দেরি হয়ে যাবে। এই কথাটা আপনার মেয়ে আনিকা আপুর জীবন মরণের প্রশ্ন। রায়ানের এই কথায় ঘরের কোলাহল মুহূর্তেই থেমে যায়। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাফওয়ান চেয়ার নড়ে চড়ে বসে। এক্সকিউজ মি, আপনি কে? আর আমার হবু স্ত্রীর জীবন মরণ নিয়ে কথা বলার আপনি কে? আমার পরিচয়টা একটু পরেই পাবেন, মিস্টার সাফওয়ান চৌধুরী। তার আগে আমার সাথে যিনি এসেছেন তার পরিচয়টা নিয়ে নেই। ইনি হচ্ছেন রিয়াজ আহমেদ, আপনার কানাডার পুরনো বিজনেস পার্টনার, তাই না সাফওয়ান সাহেব? রিয়াজ আহমেদ নাম শোনার সাথে সাথেই সাফওয়ানের হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করে। আমি তো এই নামে কাউকে চিনি না। চিনবে কিভাবে সাফওয়ান? যাদের টাকা তুমি মেরে দিয়ে আসো তাদের নাম কি তুমি মনে রাখো? আমার প্রায় 50 লক্ষ টাকা তুমি বিজনেস করার নাম করে নিয়ে আর ফেরত দাওনি। আমি তোমার নামে মামলা করেছিলাম বলে তুমি আমাকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিলে। এসব কি হচ্ছে রায়ান? তুমি আমার অনুষ্ঠানের মাঝে এসব কি শুরু করেছো? একজন সম্মানিত অতিথিকে এভাবে অপমান করছো। আমি ওনাকে অপমান করছি না আঙ্কেল, আমি শুধু আপনার মেয়ের সামনে ওনার আসল চেহারাটা তুলে ধরছি। ইনি শুধু একজন বিজনেস ফ্রডি নন, ইনি একজন প্রতারক। এই দেখুন। রায়ান তার পকেট থেকে একটা খাম বের করে। সেই খাম থেকে কয়েকটা ছবিও বের করে, আফসাফ সাহেবের হাতেও দেয়। ছবিগুলো সাফওয়ান আর শাইলার সেই রেস্টুরেন্টের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর বন্দী। এ কি, আনিকার সাথে যার বিয়ে সে অন্য মেয়ের সাথে? ছি ছি ছি। এসব মিথ্যে, ছবিগুলো বানানো, ফটোশপ করা। এই ছেলেটা নিশ্চয়ই আনিকাকে পছন্দ করে, তাই আমাদের বিয়ে ভাঙার জন্য এই ষড়যন্ত্র করছে। তাই ছবিগুলো ফটোশপ করা? বেশ, তাহলে এই অডিও ক্লিপটার ব্যাপারে কি বলবেন? এটা সাফওয়ান আর শাইলার ফোন রেকর্ড, যা রায়ান অনেক কষ্ট করে শাইলার এক অসন্তুষ্ট বন্ধুর কাছ থেকে জোগাড় করেছে।
অডিওতে সাফওয়ান শায়লাকে বলছে, আরে বেবি, তুমি টেনশন করছো কেন? এই আনিকা মেয়েটা তো একটা বোকা। ওকে বিয়ে করে কানাডায় নিয়ে যাওয়া তো শুধু একটা ইনভেস্টমেন্ট। একবার সিটিজেনশিপ ম্যানেজ হয়ে গেলে আর ওর বাবার কাছ থেকে কিছু টাকা খসাতে পারলেই ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। তারপর তো তুমি আমার জীবন। অডিও ক্লিপটা শোনার পর পুরো ঘরে যেন পিন পতন নীরবতা নেমে আছে। সাফওয়ানের মুখটা ভয়ে অপমানে সাদা হয়ে গেছে। আনিকা পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মতো একটা জানোয়ারের ছায়া আমি আমার মেয়ের উপর পড়তে দেব না। গেট আউট। সাফওয়ান আর তার পরিবার আর এক মুহূর্তও দাঁড়ালো না। তারা অপমানিত হয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। তাদের যাওয়ার সাথে সাথেই এতক্ষণে চেপে রাখা আবেগ যেন বাঁধ ভেঙে গেল। আমন্ত্রিত অতিথিরা নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করে দিল। সি 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 সি, কি লজ্জার কথা! এঙ্গেজমেন্টের আসর থেকে বরপক্ষকে এভাবে অপমান করে তাড়িয়ে দিল। মেয়েটার কপালে কি যে আছে, একবার বিয়ে ভেঙে গেলে তো আর ভালো সম্বন্ধ পাওয়া মুশকিল। আত্মীয় স্বজনদের এই কথাগুলো আশরাফ সাহেবের বুকে তীরের মতো বিঁধছিল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। হার্ট অ্যাটাকের ব্যথায় বুকে হাত দিয়ে সোফায় বসে পড়লেন। ওগো, তোমার কি হলো? রায়ান, তাড়াতাড়ি আসো, তোমাদের আঙ্কেল কে ধরো। রায়ানের উন্মোচিত সত্যের কারণে আনিকার বিয়ে ভেঙে গেছে। আমন্ত্রিত অতিথিদের সামনে আশরাফ সাহেব অপমানিত ও অসুস্থ হয়ে পড়েছেন। বাড়ির উৎসবের পরিবেশ মুহূর্তে এক ভয়ঙ্কর নীরবতায় চেয়ে গেছে। আহাদের ড্রয়িং রুম কিছুক্ষণ আগের কোলাহল আর এখন এক অস্বস্তিকর নীরবতার রূপ নিয়েছে। বেশিরভাগ অতিথি ফিসফিস করতে করতে বিদায় নিয়েছে। শুধু খুব কাছের কয়েকজন আত্মীয় রয়ে গেছেন। আশরাফ সাহেবের সোফায় চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন। তার কপালে জলপটি দিচ্ছেন আনিকার মা আফরোজা বেগম। আনিকা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আহাদ কিংকর্ত বিমূঢ় হয়ে একবার তার বাবাকে দেখছে তো আরেকবার রায়ানকে। আনিকার ফুফু আশরাফ সাহেবের বোন বললেন, ভাবি, ভাইজানকে এখন ঘরে নিয়ে গিয়ে একটু রেস্ট করতে বলো। এতগুলো মানুষের সামনে যা একটা কেলেঙ্কারি হলো, আমাদের তো এখন মুখ দেখানোর জোর রইল না। আনিকার চাচাতো ভাই বলে, ওই ছেলেটা রায়ান, ওকে ও কি ভেবেছে এভাবে একটা বিয়ের কাজে এসে যা ইচ্ছা তাই বলে যাবে? ওর জন্যই তো আমাদের পরিবারে এত বড় অপমানটা হলো। আশফাক চাচা, আপনার উচিত ছিল ওকে পুলিশে দেওয়া। চুপ করো তোমরা। রায়ান যা করেছে আমাদের ভালোর জন্য করেছে। ও না থাকলে তো আজ আমার মেয়েটার জীবন একটা প্রতারকের হাতে চলে যেত। তোমরা তো শুধু নিজেদের সম্মানের কথাই ভাবছো। আমার মেয়ের ভবিষ্যতের কথা একবারও ভেবেছো? ভবিষ্যৎ? কোন ভবিষ্যতের কথা বলছো ভাবি? যে মেয়ে এঙ্গেজমেন্টের দিন বিয়ে ভেঙে যায়, তার আবার ভবিষ্যৎ কি? এখন ওকে কে বিয়ে করবে শুনি? সমাজে তো রটে যাবে মেয়েরই কোনো দোষ ছিল। আত্মীয়দের এই নিষ্ঠুর কথাগুলো আনিকার বুকে শেলের মতো বিচ্ছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে মাটি দিদা হয়ে যাক আর সে তার ভেতরে ঢুকে যাক। রায়ান এক কোণায় অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে সব শুনছিল। সে বুঝতে পারছিল তার একটা পদক্ষেপ পরিস্থিতিকে কতটা জটিল করে তুলেছে। আঙ্কেল, আন্টি, আমি খুবই দুঃখিত। আমি কখনো ভাবিনি পরিস্থিতি এমন হয়ে যাবে। আমি শুধু চেয়েছিলাম। তুমি যা করছো ঠিকই করেছো বাবা। তুমি আজ আমার চোখ করে দিয়েছো, আমার মেয়ের জীবনটা বাঁচিয়েছো। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। না আঙ্কেল, ঋণের কথা বলবেন না। আনিকা আপু আমার বন্ধুর বোন, আমার নিজের বোনের মতো। তার ক্ষতি হোক এটা আমি দেখতে পারতাম না। ঠিক তখনই কলিং বেলটা আবারও বেজে উঠল। আহাদ কিছুটা বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে সে আর বেশি অবাক হলো। দরজায় দাঁড়িয়েছেন রায়হানের বাবা জনাব শফিকুর রহমান এবং তার মা মিসেস নাসরিন রহমান। তাদের মুখেও গভীর উদ্বেগের ছাপ। আহাদ বাবা, ভিতরে আসতে পারি? আঙ্কেল, আন্টি, আপনারা এত রাতে? রায়ানও তার বাবা মাকে দেখে ভীষণ অবাক হলো। রায়ানের বাবা মা ভেতরে প্রবেশ করলেন। আশফাক সাহেবের বিধ্বস্ত অবস্থায় আর বাড়ির থমথমে পরিবেশ থেকে তার মুহূর্তে সবকিছু আঁচ করে নিলেন। শফিকুর রহমান সরাসরি তার পুরনো বন্ধু আশফাক সাহেবের পাশে গিয়ে বসলেন। আশফাক, মনটাকে শক্ত করো বন্ধু। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। একটা বড় বিপদ থেকে তোমার মেয়েটা বেঁচে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। কিভাবে মনটাকে শক্ত করব শফিক? আমার মান সম্মান, আমার এতদিনের জমানো শ্রদ্ধা সব তো আজ ধুলে মিশিয়ে গেল। আমি এখন
কোন মুখে মানুষের সামনে দাঁড়াবো? আমার মেয়ের কি হবে? কেন? তোমার মেয়ের কি হবে? তোমার মেয়ে লক্ষ্মী, সে কোনো দোষ করেনি। আর সমাজ কি বলবে সেটা ভেবে যদি তুমি ভেঙে পড়ো তাহলে তো চলবে না। শুধু ভাবলেই কি হবে শফিক ভাই? যা রটার তা তো রটবেই। এখন এই মেয়ের জন্য ভালো সম্বন্ধ পাওয়া তো আসমান থেকে চাঁদ এনে দেওয়ার মতো। এই কথায় শফিকুর রহমানের কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি সবার মুখের দিকে একবার তাকালেন, তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে এমন একটা কথা বললেন যা শোনার জন্য ঘরের কেউই প্রস্তুত ছিল না। তাহলে সেই চাঁদ আমি এনে দিচ্ছি। তার কথায় সবাই অবাক হয়ে তাকালো। আশফাক, আমরা তো শুধু প্রতিবেশী নই, বহু বছরের বন্ধু। আজ তোমার বিপদে যদি আমি পাশে না দাঁড়াই তাহলে এই বন্ধুত্বের কোনো দাম নেই। আমি আমার ছেলে রায়ানের জন্য তোমার মেয়ে আনিকার হাতটা চাইতে এসেছি। এই প্রস্তাবে পুরো ঘরে যেন দ্বিতীয়বারের মতো বোমা ফাটলো। আনিকা, আহাদ, রায়ান তিনজনেই বজ্রহতের মতো দাঁড়িয়ে রইল। আফরোজা বেগম আর অনন্যা আত্মীয়রাও আত্মবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাইজান, আপনি এটা কি বলছেন? রায়ান তো আনিকার চেয়ে বয়সে ছোট, আর ও তো এখনো পড়াশোনাই শেষ করেনি। ভাবি, বয়স বা পড়াশোনা দিয়ে কি হবে? আমার ছেলেটা যে আপনার মেয়েকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে সেটা তো ও আজ প্রমাণ করে দিয়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও আপনাদের সম্মান বাঁচিয়েছে। এমন একটা ছেলের হাতে মেয়ে দিতে কি আপনার আপত্তি আছে? না না ভাবি, আপত্তির কথা নয়, কিন্তু রায়ান বাবা, ওর তো একটা নিজের জীবন আছে, ওর স্বপ্ন আছে। আমার মেয়ে ওই বাঙ্গা সম্বন্ধের দায়ভার আমি ওর গায়ে চাপিয়ে দিতে পারি না। এটা অন্যায়। এটা অন্যায় নয় আশফাক, এটাই সঠিক কাজ। রায়ান যা করেছে শুধু বন্ধুর বোনের জন্য করেনি, ও আনিকাকে মন থেকে পছন্দ করে। ওর মায়ের কাছে আমি সব শুনেছি। আজ যদি আমরা ওদের দুজনের হাত এক করে দিই তাহলে শুধু দুটো পরিবারের সম্মানই বাঁচবে না, দুটো বাচ্চার ভালোবাসাও পূর্ণতা পাবে। শফিকুর রহমান এবার রায়ানের দিকে ফিরলেন। রায়ান, তোর কি এই বিয়েতে মত আছে? কোনো চাপের কারণে নয়, মন থেকে বল। আব্বু, আনিকা আপুকে আমি সম্মান করি। উনি যদি এই বিয়েতে রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আর রায়ানের এই শান্ত পরিণত উত্তরে ঘরের সবাই যেন নতুন করে তাকে দেখল। কিন্তু সবার চোখ এখন একজনের দিকে নিস্তব্ধ, আনিকা, যে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার পৃথিবীটা যেন কয়েক ঘন্টার ব্যবধানে বারবার ওলট পালট হয়ে যাচ্ছে। যে ছেলেটাকে সে সবসময় ছোট ভাইয়ের বন্ধু হিসেবে দেখে এসেছে, আর আজ পরিস্থিতি তাকে সেই ছেলেটার স্ত্রী হবার প্রস্তাব দিচ্ছে। এটা স্বপ্ন না দুঃস্বপ্ন সে কিছুই বুঝতে পারছিল না। ঘরের ভেতরে ভারী নীরবতা, সবাইকার চোখ একদিকে, সেটা হলো আনিকার দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার আঙুলগুলো শাড়ির আঁচলটা খামচে ধরেছে। তার মনের ভেতরে যে কি ভয়ঙ্কর ঝড় চলছে তা তার ফ্যাকাশে মুখটা বলে দিচ্ছে। মা আনিকা, আমি জানি সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তোমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমরা সবাই তোমার ভালো চাই। তোমার বাবা আর আমি শুধু বন্ধু নই, আমরা ভাই। এক ভাইয়ের সম্মান তো আর এক ভাইকে রাখতে হবে, তাই না? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আনিকা, তোর তো ভাগ্য খুলে গেছে। রায়ানের মতো এমন সোনার টুকরো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া শফিক ভাইয়েরা কত বড় মাপের মানুষ, এমন পরিবারে তোর বিয়ে হচ্ছে, তুই তো হাতের চাঁদ পেয়েছিস। হ্যাঁ বলে দে। মা, কেউ তোকে কোনো জোর করবে না, তোর জীবন সিদ্ধান্তটাও তোরই হবে। তুই শুধু একবার ভেবে দেখ, তোর একটা সিদ্ধান্তের উপর তোর বাবার সম্মান, আমাদের পরিবারের ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে। আনিকা একবার তার মায়ের অশ্রু সজল চোখের দিকে তাকায়, আর একবার সোফায় বসে থাকা তার বাবার বিধ্বস্ত চেহারার দিকে তাকায়। তার মনে হচ্ছে সে যেন এক অথৈ সাগরে পড়েছে, যেখানে থেকে উদ্ধারের কোনো পথ নেই। রায়ান তার ছোট ভাই আহাদের বন্ধু, ছেলেটা ভালো, খুবই ভালো, কিন্তু স্বামী হিসেবে তো সে রায়ানকে কল্পনাও করতে পারছে না। তার স্বপ্নের পুরুষ তো ছিল সাফওয়ানের মতো প্রতিষ্ঠিত, পরিণত ও গম্ভীর, আর রায়ান তো এখনো ছাত্র, চঞ্চল, ডান পিটে। আনিকা মনে মনে বলে, আমি কি বলবো, না করে দিলে বাবা হয়তো এই ধাক্কাটা আর সহ্য করতে পারবেন না। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছিছি করবে। আর রায়ান, ও তো আমার জীবন বাঁচিয়েছে। ওর পরিবার এত বড় একটা প্রস্তাব নিয়ে এসেছে, আমি কোন মুখে তাদের ফিরিয়ে দেব?
কিন্তু কিন্তু আমি কি পারবো রায়ানকে স্বামী হিসেবে মেনে নিতে? রায়ান দূর থেকে আনিকার এই মানসিক দ্বন্দ্বটা বুঝতে পারছিল। আনিকা চুপ করে থাকাটাই তাকে বলে দিচ্ছিল যে সেই বিয়েতে খুশি নয়। রায়ানের বুকের ভেতরটা ভালোবাসার স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে যতটা না লাফাচ্ছিল তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল আনিকার অসহায় মুখটা দেখে। সে বুঝতে পারছিল এখন যদি সে চুপ করে থাকে তাহলে পরিস্থিতি আনিকাকে এই বিয়েতে বাধ্য করবে। সে ধীর পায়ে আশফাক সাহেবের সামনে এসে দাঁড়ায়। আঙ্কেল, আমি কি একটা কথা বলতে পারি? বলো বাবা। আমি জানি আমার আব্বু আপনাদের সম্মান রক্ষার জন্য এবং আমাকে ভালোবাসেন বলেই এই প্রস্তাবটা দিয়েছেন, কিন্তু আমি চাই না আনিকা আপু কোনো চাপের মুখে পড়ে এই বিয়েতে রাজি হোক। বিয়েটা সারা জীবনের একটা ব্যাপার, এখানে মনের অমিল থাকলে সেই সম্পর্কটা বোঝা হয়ে যায়। রায়ানের কথায় ঘরের সবাই বিশেষ করে আনিকা চমকে তার দিকে তাকায়। আঙ্কেল, আমি আনিকা আপুকে সম্মান করি। যদি উনি স্বেচ্ছায় নিজের মন থেকে এই বিয়েতে রাজি হন তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও ওনার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু যদি ওনার সামান্যতম অমত থাকে তাহলে প্লিজ আপনারা কেউ ওনাকে জোর করবেন না। সমাজ কি বলবে সেটা বড় কথা নয়, আপনার মেয়ের খুশিটাই সবচেয়ে বড় কথা। আমি কথা দিচ্ছি এই বিয়ে না হলেও আমাদের দুই পরিবারের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। রায়ানের এই পরিণত নিঃস্বার্থ কথাগুলো যেন একটা তীরের মতো কাজ করলো। আশফাক সাহেবের চোখ দুটো ছেলের প্রতি শ্রদ্ধায় উজ্জ্বল হয়ে উঠল। আনিকা অবিশ্বাসের দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে রইল। তুমি আজ আবার প্রমাণ করে দিলে তোমার বাবার ছেলে তুমি। তোমার মতো একজন ছেলের হাতে আমার মেয়ে তুলে দিতে পারলে আমি শুধু চিন্তামুক্তই হব না, আমি গর্বিত হব। কিন্তু সিদ্ধান্তটা আমি আনিকার উপরেই ছাড়তে চাই। তিনি আনিকার দিকে তাকালেন। মা, রায়ানের কথা তো শুনলি, এখন তুই বল তোর কি মত? তোর উপর কোনো চাপ নেই, তুই যা বলবি তাই হবে। আনিকা এক ভয়ঙ্কর দ্বিধার মধ্যে দাঁড়িয়ে, একদিকে তার বাবার সম্মান, পরিবারের মুখ, অন্যদিকে তার নিজের জীবন, তার স্বপ্ন। কিন্তু রায়ানের বলা শেষ কথাগুলো তার মনের ভেতরে দেওয়ালটাকে যেন নাড়িয়ে দিয়ে গেছে। আব্বু, তোমরা যা ভালো মনে করো তাই হবে। এই ক্ষীণ সম্মতিটুকুই যেন যথেষ্ট ছিল। ঘরের থমথমে পরিবেশটা মুহূর্তেই বদলে গেল। আফরোজা বেগম খুশিতে তার মেয়েকে জড়িয়ে ধরলেন। শফিকুর রহমান তার বন্ধুকে বুকে টেনে নিলেন। শুধু আনন্দ ছিল না দুজনের চোখে, রায়ান এবং আনিকা। রায়ানের মুখে ছিল এক মিশ্র অনুভূতি, আর আনিকার চোখ ছিল শূন্য। 1 ঘন্টা পর কাজী সাহেব এসে গেছেন। বাইরে সব আত্মীয় স্বজন বিদায় করে দেওয়া হয়েছে, একদমই ঘরোয়া পরিবেশে। শুধু দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে। বলো মা, কবুল? আনিকা চুপ করে থাকে, তার কানে যেন কোনো শব্দই প্রবেশ করছে না। মা বল, চুপ করে আছিস কেন? আনিকা একবার রায়ানের দিকে তাকায়। রায়ান তার দিকেই তাকিয়ে আছে। তার চোখে কোনো বিজয় নেই, আছে একরাশ সহানুভূতি আর অপেক্ষা। আনিকা চোখ বন্ধ করে ফেলে, তার গাল বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। কবুল কবুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। রায়ানের মা তাকে মিষ্টি মুখ করেন, কিন্তু রায়ানের গলা দিয়ে যেন কিছুই নামতে চায় না। সে জানে এই বিয়েটা আনিকার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। বন্ধু স্নেহার বোনকে সে পেয়েছে ঠিকই, কিন্তু তাকে বউ হিসেবে জয় করার পথটা যে কতটা কঠিন হবে তা সে বুঝতে পারছিল। রাত 1টা। রায়ানের ঘর, যা আজকের রাতের জন্য আনিকার ঘর হিসেবেই সাজানো হয়েছে। আনিকাকে রায়ানের মা ঘরে বসিয়ে দিয়ে গেছেন। আনিকা খাটের মাঝখানে জড়সড় হয়ে বসে আছে। তার পরনে এখনো বিয়ের শাড়ি, কিন্তু সব গয়না খুলে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর দরজার মৃদু নক করার শব্দ হয়। ভেতরে আসতে পারি? আনিকা কোনো উত্তর দেয় না। রায়ান আর অপেক্ষা না করে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সে একবার আনিকার দিকে তাকিয়ে ঘরের অন্য প্রান্তে রাখা সোফাটার দিকে এগিয়ে যায়। দুজনের মধ্যে এক তীব্র অসহনীয় নীরবতা। ঘরের এসির ঠান্ডাকেও যেন হার মানাচ্ছে তাদের সম্পর্কের শীতলতা। আপনি মানে তুমি শাড়িটা বদলে নিতে পারো? নিশ্চয়ই খুব অস্বস্তি হচ্ছে। তোমার যদি কিছু লাগে, পানি বা অন্য কিছু আমাকে বলতে পারো। ওয়াশরুমটা ওই দিকে। রায়ান বুঝতে পারে তার কোনো কথাই আনিকার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফার উপরে রাখা একটা কুশন টেনে নিয়ে শুয়ে পড়ার উপক্রম করে। তুমি আরামে বিছানায় ঘুমিয়ে পড়ো, আমি সোফাতেই ঠিক আছি। এই কথা শুনে আনিকা প্রথমবারের মতো রায়ানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তার চোখে মুখেও বিস্ময়। সে ভেবেছিল রায়ান হয়তো স্বামী হিসেবে তার অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে,
কিন্তু ছেলেটা তো তাকে স্পর্শ করা দূরে থাক, তার কাছাকাছিও আসছে না। আপনি আপনি কেন এটা করলেন? কিছু বললে? বলছি আপনি কেন এই বিয়েতে রাজি হলেন? আপনি তো পারতেন অস্বীকার করতে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কোন সমস্যার সমাধান হতো আনিকা? তোমার বাবার সম্মানটা কি ফিরে আসতো? সমাজের কানাঘুষা কি বন্ধ হয়ে যেত? নাকি তোমার জন্য আবার নতুন করে ভালো কোনো সম্বন্ধ আসতো? কোনটার সমাধান হতো বলো? আনিকা রায়ানের এই যুক্তির সামনে চুপ করে যায়। আমি জানি তুমি আমাকে তোমার স্বামী হিসেবে মেনে নিতে পারছো না, আর আমি তোমাকে সেই জোর করবো না। আমি শুধু চেয়েছিলাম এই কঠিন সময়ে তোমার আর তোমার পরিবারের পাশে দাঁড়াতে, বন্ধু হিসেবে, একজন দায়িত্ববান পুরুষ, একজন দায়িত্ববান মানুষ হিসেবে। তুমি আমাকে তোমার স্বামী নাই ভাবতে পারো, কিন্তু অন্তত একজন বন্ধু হিসেবে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সম্মানে আঘাত লাগে এমন কিছু আমি কোনো দিনও করব না। কথাগুলো শেষ করে রায়ান আবারও সোফায় শুয়ে পড়ে এবং চোখ বন্ধ করে। আনিকা তার দিকে তাকিয়ে থাকে। রায়ানের প্রতিটা কথা, তার প্রতিটা আচরণ আনিকার মনের ভেতরে দ্বিধা আর ভয়কে যেন একটু একটু করে নাড়িয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল না তার ভাগ্যেও তাকে কোন পথে নিয়ে চলেছে। তার নতুন জীবনে যাত্রা শুরু হলো একরাশ দ্বিধা আর অস্বস্তি, কৃতজ্ঞতাবোধ আর এক অচেনা অপ্রত্যাশিত মুগ্ধতা দিয়ে। এভাবেই বিয়ের এক সপ্তাহ পর রায়ানদের মোহাম্মদপুরের ফ্ল্যাট, রায়ান এবং আনিকাকে থাকার জন্য রায়ানের বিশাল ঘরটি নতুন করে সাজানো হয়েছে। একদিকে বড় একটি খাট, অন্য পাশে পড়ার টেবিল, বইয়ের তাক আর একটি আরামদায়ক সোফা। সকালে নরম আলো এসে পড়েছে ঘরে। আনিকা বারান্দায় ইজি চেয়ারে বসে একটা বই পড়ার চেষ্টা করছে, কিন্তু তার মনোযোগ বারবার চলে যাচ্ছে সোফায় ঘুমন্ত রায়ানের দিকে। 7 দিন হয়ে গেল ছেলেটা একদিনের জন্য আমার সাথে কোনো জোর খাটানোর চেষ্টা করেনি। কাছে আসার চেষ্টা করা তো দূরের কথা, প্রতিদিন রাতে নিজের সোফায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ওর কি কষ্ট হয় না? নাকি নাকি ও শুধু দায়িত্ব পালনের জন্যই এই বিয়েটা করেছে? আমার প্রতি ওর কি সত্যি কোনো অনুভূতি নেই? রায়ানের ঘুমের মধ্যে নড়েচড়ে ওঠার শব্দ আনিকার চিন্তায় ছেদ পড়ে। সে দ্রুত বইয়ের দিকে মনোযোগ দেওয়ার ভান করে। রায়ান আড়মোড়া ভেঙে উঠে বসে। আনিকা বারান্দার দিকেই তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। গুড মর্নিং। তুমি এত সকালে উঠে পড়েছো? আমার সকাল সকাল ওঠার অভ্যাস, আপনার মতো দুপুর পর্যন্ত ঘুমানোর অভ্যাস আমার নেই। বাবা, সকাল সকালই একেবারে চার্জ মোডে আছো দেখছি। আর আপনি কেন বলছো? আমরা তো এখন স্বামী স্ত্রী, তুমি করে বলতে পারো। অভ্যাস হতে একটু সময় লাগবে। ঠিক আছে, টেক ইউর টাইম। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নাস্তা করা যাবে। রায়ান ওয়াশরুমে চলে যায়। আনিকা বইটা বন্ধ করে রাখে। রায়ানের সহজ স্বাভাবিক আচরণ তাকে অবাক করে। সে ভেবেছিল বিয়ের পর রায়ান হয়তো তার উপরে অধিকার খাটানোর চেষ্টা করবে, কিন্তু রায়ান যেন তাকে তার মতো করে গুছিয়ে নেওয়ার জন্য অফুরন্ত সময় দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর নাস্তার টেবিলে রায়ানের মা নাসরিন রহমান প্লেটে পরোটা তুলে দিচ্ছেন। আনিকা মা, তুমি তো কিছুই খাচ্ছ না। রায়ান, ওকে খেতে বল, মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আম্মু, তুমি ওকে জোর করো না, ওর যখন ইচ্ছে হবে খাবে। নাও আনিকা, তোমার তো ডিম পোস্ট পছন্দ তাই না? আমি বানিয়ে এনেছি। আপনি মানে তুমি কিভাবে জানলে? আমি সবই জানি। বেস্ট ফ্রেন্ড আহাদ সাহেব আমার ইনফরমার। তোমার পছন্দের বইয়ের লিস্ট থেকে শুরু করে মাঝরাতে আইসক্রিম খাওয়ার অভ্যাস, সবকিছুর খবরই আমার কাছে আছে। রায়ানের এই কথায় আনিকার মুখে প্রথমবারের মতো এক চিলতে হাসি রেখা দেখা যায়। রায়ান সেই হাসি দেখে মনে মনে হাজারো শুক্রিয়া জানায়। কয়েকদিন পর দুপুরবেলা আনিকা তার মাস্টার্সের থিসিস নিয়ে ল্যাপটপে কাজ করছে। একটি নির্দিষ্ট টপিক নিয়ে সে কিছুতেই ভালো কোনো রেফারেন্স খুঁজে পাচ্ছে না। তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। উফ, এই টপিকটার উপর কোনো ভালো জার্নালই পাচ্ছি না। লাইব্রেরিতেও যা আছে সব পুরনো, এখন কি করব? ঠিক তখনই ঘরে প্রবেশ করে রায়ান। তার হাতে নীলক্ষেত থেকে কিনে কয়েকটা বই আর গরম সিঙ্গারার ঠোঙা। এই যে ম্যাডাম, আপনার থিসিসের জন্য গরম গরম রসদ নিয়ে হাজির, আর সাথে আছে আপনার ব্রেনকে ঠান্ডা করার জন্য সিঙ্গারা। এগুলো তো সেই বই যা সে গত কয়েকদিন ধরে অনলাইনে খুঁজে বেড়াচ্ছিল। এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তো মার্কেটে পাওয়াই যাচ্ছিল না। আরে, আমার জন্য কোনো কিছুই অসম্ভব না।
আপনার ইনফর্মার আহাদ সাহেবকে ফোন দিয়ে আপনার টপিকের নামটা জেনে নিয়েছিলাম। তারপর পুরো নীলক্ষেত তোলপাড় করে এগুলো জোগাড় করে আনলাম। এখন একটা থ্যাংক ইউ তো পেতেই পারি, তাই না? থ্যাংক ইউ সো মাচ রায়ান, এটা আমার জন্য সত্যি খুব দরকার ছিল। শুধু থ্যাংক ইউতে হবে? আমার পুরস্কার কই? পুরস্কার? রায়ান এগিয়ে এসে আনিকার পাশের চেয়ারে বসে বলে, হ্যাঁ পুরস্কার। আজ রাতে আমাকে আপনার নিজের হাতে কফি বানিয়ে খাওয়াতে হবে, পারবেন না? পারবো। সেদিন মাঝরাতে পুরো বাড়ি নিস্তব্ধ। রায়ান সোফায় শুয়ে এপাশ ওপাশ করছে। হঠাৎই সে অনুভব করে কেউ একজন তার গায়ে কম্বলটা ভালো করে জড়িয়ে দিয়েছে। সে চোখ খুলে দেখে আনিকা তার পাশে মেঝেতে বসে আছে। আনিকা, তুমি এখন ঘুমাওনি? এখানে কি করছো? সোফায় ঘুমাতে তোমার খুব কষ্ট হয় তাই না? না না, একদমই না, আমার অভ্যাস হয়ে গেছে। মিথ্যা কথা, আমি প্রতিদিন দেখি তুমি ঠিকমতো ঘুমাতে পারো না। আজ থেকে তোমাকে আর সোফায় ঘুমাতে হবে না। মানে তুমি বিছানায় ঘুমাবে। আর তুমি? আমি কি তবে মাটিতে ঘুমাবো নাকি? বিছানাটা তো অনেক বড়, তাই না? দুজনের কি জায়গা হবে না? তুমি কি সিরিয়াসলি বলছো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মজা করছি? তুমি যদি না ওঠো তাহলে কিন্তু আমি এখানে তোমার পাশে শুয়ে পড়বো। তখন তোমার মা সকালে উঠে দেখলে কি ভাববে বলো তো? রায়ান বুঝতে পারে আনিকা মজা করছে না। তার মনের ভেতরে বরফের পাহাড়টা হয়তো একটু একটু করে গলতে শুরু করেছে। সে আর কোনো কথা বলে না, চুপচাপ উঠে দাঁড়ায়। আনিকা তাকে প্রায় হাত ধরে টেনে নিয়ে গিয়ে বিছানার এক পাশে শুইয়ে দেয়। কিন্তু কোনো কথা হবে না, তুমি শুধু চুপচাপ ঘুমাবে। আনিকা লাইটটা নিভিয়ে দিয়ে বিছানার অন্য পাশে এসে শোয়। দুজনের মাঝে তখনও অনেকটা দূরত্ব, কিন্তু এই প্রথমবার তারা একই ছাদের নিচে, একই বিছানায়। রায়ানের হৃদপিণ্ডটা উত্তেজনায় ধুকপুক করছে। সে পাশ ফিরে আনিকার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পর, রায়ান, ধন্যবাদ। কেন? আমাকে বোঝার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আর আর আমার জীবনটা বাঁচানোর জন্য। কথাগুলো বলে আনিকা রায়ানের অজান্তেই একটু একটু করে তার দিকে সরে আসে। রায়ান অনুভব করে তার পিঠের কাছে এক চিলতে উষ্ণতা। এই উষ্ণতাটুকু নিয়েই হয়তো সে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবে। তার মনে হলো তার বন্ধু সিনিয়র বোনটি হয়তো ধীরে ধীরে তার রোমান্টিক বউ হয়ে ওঠার প্রথম সিঁড়িতে পা রেখেছে। 2 দিন পর শুক্রবার সন্ধ্যা, রায়ানের বন্ধু শুভ, নাহিদ এবং তার শাল্লকাম বন্ধু আহাদ মিলে তুমুল আড্ডায় মেতেছে। টিভিতে ক্রিকেট ম্যাচ চলছে, কিন্তু সেদিকে কারোর তেমন কোনো মনোযোগ নেই। সেন্টার টেবিলে চিপসের প্যাকেট, কোকের বোতল আর নাসরিন রহমানের বানানো গরম গরম পেঁয়াজু রাখা। তো দুলাভাই, নতুন জীবনের অভিজ্ঞতা কেমন? আমার আপুর মতো একজন হিটলারকে সামলানো তো আর মুখের কথা না। তোমাকে তো দেখি কয়েকদিনে একদম শুকিয়ে কাঠ বানিয়ে ফেলেছে। ওই ফাইজলামি করিস না, তোর আপু শুনলে তোকে কাঁচা চিবিয়ে খাবে। আর আমি শুকিয়েছি তোদের জ্বালায়, সারাদিন বাইরে বাইরে ঘুরে। আরে না না, হাত ঠিকই বলেছে, বিয়ের পর সব ছেলেই শুকিয়ে যায়। এটাকে বলে বউ সুখ। কি আর করা বল, আমরা তো আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুই তো ছিলি আনিকা প্রেমে অন্ধ। এখনো কি রাতে সোফায় ঘুমাচ্ছিস নাকি ম্যাডামের দয়া হয়েছে, বিছানায় একটু জায়গা দিয়েছে? তোরা কি একটু থামবি? তোদের এসব ফালতু কথা শোনার জন্য আমি তোদের বাসায় ডাকিনি। খেলা দেখ আর চুপচাপ পেঁয়াজু খা। ঠিক তখনই ট্রেহাতের ড্রয়িং রুমে প্রবেশ করে আনিকা। তার পরনে একটা সাধারণ কিন্তু রুচিশীল আকাশি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খোপা করা। তাকে দেখেই সবার আড্ডার মোড় ঘুরে যায়। তোমাদের জন্য কফি নিয়ে এলাম, আর আহাত তোমার জন্য গরম দুধ। তোর তো আবার কফি খেলে ঘুম আসে না। আপু, বন্ধুদের সামনে দুধ দিয়ে আমার ইজ্জতের ফালুদা বানালে তুমি। আমি কি এখনো বাচ্চা নাকি? সবাই কফি খাবে আর আমি দুধ খাবো? এটা কোনো কথা হলো? তোর কাণ্ডজ্ঞান এখনো বাচ্চাদের মতোই আছে, তাই দুধই তোর জন্য ঠিক আছে। চুপচাপ খেয়ে নে। ভাবি, আপনি একদম ঠিক করেছেন, ওর দুধই খাওয়া উচিত। আর আপনার হাতের কফি তো অসাধারণ। রায়ান তো আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ। তাই নাকি? ও তো আমার কোনো কিছুতেই ভালো খুঁজে পায় না, সারাক্ষণ শুধু খুঁত ধরে। আমি খুঁত ধরি? কে বললো তোমাকে? তুমি তো আমার সব কাজেই ভুল ধরো। সেদিন যে আমি তোমার জন্য লাইব্রেরি থেকে বইটা আনলাম, তুমি তো একবার ধন্যবাদও দিলে না। বাহ, একটা বই এনে দিয়েই তুমি ভাবছো নোবেল পুরস্কার পেয়ে গেছো? আর ধন্যবাদ দেইনি কারণ বইটার প্রিন্ট ভালো ছিল না, পড়তে গিয়ে আমার চোখ ব্যথা হয়ে গেছে। কোনো কাজই তুমি ঠিক মতো করতে পারো না। রায়ান আর আনিকার এই মিষ্টি ঝগড়া দেখে তার বন্ধুরা মুখ টিপে টিপে হাসতে থাকে। আহাত তো প্রায় হেসেই ফেলেছিল, কিন্তু বোনের চোখের দিকে তাকিয়ে আবার চুপ হয়ে যায়।
রায়ান, তুই তো দেখি বাঘের কাঁচায় স্বেচ্ছায় মাথা দিয়েছিস দোস্ত। এখন আর বের হওয়ার কোনো পথ নেই। আরে তোরা বুঝবি না, এটাকে ঝগড়া বলে না, এটাকে বলে পারস্পরিক বোঝাপড়া, তাই না আনিকা? তোমরা আড্ডা দাও, আমি আসছি। আনিকা চলে যেতেই আহাদ আবারও শুরু করে। দেখলি এখনও কি ভাব, বিয়ের পরেও ভাব কমাতেই পারলো না। দুলা ভাই, আমার সত্যি তোমার জন্য খুব কষ্ট হয়। তোর আর কষ্ট পেতে হবে না, তুই বরং নিজের সেমিস্টারের কথা ভাব। তোর রেজাল্ট যদি এবার খারাপ হয়েছে তাহলে তোর আপু তোকে বাসা থেকে বের করে দেবে, আর আমিও তোকে আমার বাসায় ঢুকতে দেব না। আড্ডা যখন জমে উঠেছে ঠিক তখনই রায়ানের ফোনটা বেজে ওঠে। ভার্সিটির এক মেয়ের ফোন। রায়ানের ফোনটা নিয়ে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে যায়। হ্যাঁ সাদিয়া, বলো কি অ্যাসাইনমেন্টের ডেট চেঞ্জ হয়েছে? কখন? ও আচ্ছা, ঠিক আছে, আমাকে জানানোর জন্য ধন্যবাদ। রায়ান ফোনটা রেখে ড্রয়িং রুমে ফিরে আসতেই দেখে পরিবেশটা কেমন যেন থমথমে। আনিকা একটু আগেই আবারও ঘরে ঢুকেছিল। সে এখন সোফায় বসে টিভির দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোয়াল শক্ত। কি রে, কার ফোন ছিল? সাদিয়া ম্যাডাম? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিল। মেয়েটা তো তোর জন্য এখনো পাগল, তাই না? বিয়ের খবর শুনে নাকি খুব কান্নাকাটি করেছে। কথাটা শুনেই আনিকা রিমোটটা দিয়ে চ্যানেল বদলাতে শুরু করে। তার হাত বেভাবে স্পষ্ট বিরক্তির ছাপ। রায়ান ব্যাপারটা বুঝতে পারে। আরে না, ওসব কিছু না, ও আমার ভালো বন্ধু, তোরা যেমন ও তেমন। কিন্তু সাদিয়া তো কেমন না দুলা ভাই, ও তো তোমাকে অন্য চোখে দেখে। আপু, তুমি কিন্তু তোমার বরকে একটু চোখে চোখে রাখবে। আজকালকার ছেলেমেয়েদের একদম বিশ্বাস নেই। তো দুলা ভাইকে তুই চোখে চোখে রাখিস, আমারটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর আমার যার উপর বিশ্বাস রাখার তার উপর ঠিকই বিশ্বাস আছে। আনিকার এই অপ্রত্যাশিত উত্তরে শুধু আহাদি নয়, রায়ান নিজেও চমকে যায়। সে আনিকার দিকে তাকায়, আনিকাও সেই মুহূর্তে তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আনিকা দ্রুত চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ পর আড্ডা ভেঙে যায়। শুভ আর নাহি চলে যাবার পর আহাদও তার নিজের বাড়ির জন্য রওনা দেয়। আহাদ যেতে যেতে বলে, দুলা ভাই আসি রে, আপুর উপর একটু নজর রাখিস। আর আপু, তুমিও কিন্তু আমার দুলা ভাইকে দেখে রেখো। আজকাল তো চারপাশে শুধু ছোক ছোক করে মেয়েরা ঘোরে। আহাদ চলে যাবার পর ড্রয়িং রুমে শুধু রায়ান আর আনিকা। রায়ান টিভিটা বন্ধ করে দেয়। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ হবে কেন? তাহলে আহাদের উপর অমনভাবে চটলে কেন? আর সাদিয়াকে নিয়ে বন্ধুরা মজা করছিল, তুমিও খুব বিরক্ত হচ্ছিলে মনে হলো। বিরক্ত হব না? তোমাদের ভার্সিটির মেয়েদের কি আর কোনো কাজ নেই? যখন তখন ছেলেদের ফোন দিয়ে বিরক্ত করে। আর তোমার বন্ধুগুলো হয়েছে তেমন, একটা মেয়ের নাম নিয়ে অহেতুক তোমাকে টিস করছে। আমার একদম ভালো লাগছিল না। রায়ান আনিকার মুখের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে আনিকা হয়তো মুখে স্বীকার করছে না, কিন্তু তার কথা আর আচরণে স্পষ্ট ঈর্ষার ছাপ। এই ঈর্ষাটুকু রায়ানের কাছ থেকে পৃথিবীর সবচেয়ে দামি উপহারের মতো মনে হয়। তুমি কি জেলাস হচ্ছিলে? একদম না, আমি জেলাস হতে যাব কোন দুঃখে? সাদিয়া কেন, পৃথিবীর কোনো মেয়ে ফোন দিলেও আমার কিছু যায় আসে না। তাই? সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো। আনিকা এবার আর রায়ানের চোখের দিকে তাকাতে পারে না। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। রায়ান আলতো করে আনিকার থুতনি ধরে তার মুখটা নিচের দিকে ফেরায়। আমার জীবনে বন্ধুর অভাব নেই আনিকা, ছেলে বন্ধু মেয়ে বন্ধু অনেকেই আছে, কিন্তু আমার বউ শুধু একজনই, আর সেই জায়গাটা অন্য কেউ কোনোদিনও নিতে পারবে না, বুঝেছো? আনিকা কোনো উত্তর না দিয়ে রায়ানের বুকের মধ্যে মুখ লোকায়। রায়ান আলতো করে তাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে তাদের মধ্যেকার বরফটা সত্যিই গলতে শুরু করেছে। বন্ধু সিনিয়র বোনটি যখন তার শুধু তার স্ত্রী নয়, সে ধীরে ধীরে তার অধিকারের গণ্ডিতেও প্রবেশ করেছে। বন্ধুদের আড্ডার পর রায়ান এবং আনিকার মাধ্যমে জড়তা অনেকটাই কেটে গেছে। আনিকার মনের মধ্যে জমে থাকা ঈর্ষা তাদের সম্পর্কের এক নতুন মাত্রা দিয়েছে। রায়ান বুঝতে পারে আনিকা ধীরে ধীরে তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে শুরু করেছে। ধীরে ধীরে আনিকার জন্মদিন এসে পড়ে। সকালবেলা আনিকা ঘুম থেকে উঠে দেখে রায়ান ঘরে নেই। সে কিছুটা অবাক হয়, কারণ রায়ান সাধারণত এত সকালে ওঠে না। আনিকা ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখে রায়ানের মা নাস্তা বানাচ্ছেন। আম্মা আসসালামু আলাইকুম। রায়ান কোথায়? এত সকালে বেরিয়ে গেল নাকি? ওয়ালাইকুম আসসালাম। না মা, ও তো বের হয়নি, ছাদে গেছে। আজ নাকি কি একটা বিশেষ দিন, তাই ভোরবেলা উঠে গোসল করে ছাদে চলে গেল। আমাকে বলল তোমাদের দুজনের জন্য নাস্তাটা যেন ছাদেই পাঠিয়ে দেই।
বিশেষ দিন? কি বিশেষ দিন? পাগলি মেয়ে, আজ যে তোমার জন্মদিন সেটাও ভুলে গেছো? রায়ানি তো আমাকে কাল রাতে মনে করে দিল। যাও তাড়াতাড়ি উপরে যাও, ছেলেটা তোমার জন্য হয়তো কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। আনিকা হতবাক হয়ে যায়। আজ যে তার জন্মদিন সেটা তার নিজেরই ঠিক মতো মনে ছিল না। পরীক্ষার চাপে আর জীবনের এত ওলট পালটের মধ্যে সে দিন তারিখের হিসাবটাই হারিয়ে ফেলেছে। কিন্তু রায়ান মনে রেখেছে। আনিকার বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে যায়। রায়ানের বাড়ির ছাদ দিয়ে এক কোণায় সুন্দর করে একটা বাগান করা, সেখানে শিউলি, হাসনায়না আর গোলাপ ফুটে আছে। ভোরের নরম আলোয় পুরো পরিবেশটা স্নিগ্ধ লাগছে। রায়ান একটা ছোট্ট টেবিলে আরো দুটো চেয়ার পেতে বসে আছে। টেবিলে দুটো চায়ের কাপ আর একটা কেক বক্স আর ছোট্ট একটা উপহারের প্যাকেট। অবশেষে মহারানীর ঘুম ভাঙলো। আমি তো ভেবেছিলাম আমাকে একাই বার্থডে সেলিব্রেট করতে হবে। এসব এসব কি রায়ান? এত কিছু করার কি দরকার ছিল? দরকার ছিল কারণ আজ আমার বউয়ের জন্মদিন। জীবনের প্রথম জন্মদিনটা যদি স্পেশাল না হয় তাহলে কিভাবে হবে? বস। আনিকা রায়ানের মুখোমুখি চেয়ারটায় বসে। রায়ান কেকের বক্সটা খোলে। ছোট্ট একটা সুন্দর ভ্যানিলা কেক, উপরে চকলেট দিয়ে লেখা হ্যাপি বার্থডে আনিকা। তুমি কিভাবে জানলে আমি ভ্যানিলা কেক পছন্দ করি আর চকলেট ফ্লেভার যে আমার একদম পছন্দ না সেটাও জানতে? বলেছিলাম না আমার কাছে সব খবর থাকে। তোমার ভাইটা শুধু তোমার ঝাড়ি খায় না, তোমার সব গোপন খবরও আমাকে পাচার করে দেয়। এখন চলো কেকটা কাটো। আনিকা কেক কাটে। রায়ান তার মোবাইল দিয়ে সেই মুহূর্তের ছবি তোলে। তারপর এক টুকরো কেক আনিকার মুখের সামনে ধরে বলে, নাও, প্রথম টুকরোটা তোমার জন্য। খুব মজা হয়েছে, কিন্তু আমার তো তোমাকে কিছু দেওয়ার কথা ছিল। আমাকে কেন? তুমিই তো বলেছিলে আমার থ্যাংক ইউ এর বদলে তোমাকে কফি বানিয়ে খাওয়াতে হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি ভুলিনি, তাই তো তোমার কাজটা সহজ করে দিয়েছি। এই দেখ। রায়ান একটা ফ্লাক্স থেকে গরম কফি দুটো মগে ঢালে। কফির গন্ধে পুরো ছাদটা যেন ভরে যায়। আনিকা কফিতে চুমুক দিয়ে বলে, এটা তো আমার বানানো কফির মতোই টেস্ট লাগছে। তুমি কিভাবে? তোমার মা মানে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে রেসিপিটা শিখে নিয়েছি। উনি বলেছেন তুমি নাকি ঠিক এভাবেই কড়া করে চিনি ছাড়া কফি খাও। আনিকা আর কিছু বলতে পারে না। সে তো শুধু মুগ্ধ হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। একটা মানুষ তার এত ছোট ছোট পছন্দের কথা যে যত্ন করে মনে রেখেছে, এটা ভাবতেই তার ভেতরটা যেন কেন ওলট পালট হয়ে যায়। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমার মুখে কি কেক লেগে আছে? না, ভাবছিলাম আমার জন্মদিন তো আমার নিজেরই মনে ছিল না, আর তুমি এত কিছু করলে। তোমার জীবনের সাথে এখন আমার জীবনটাও জড়িয়ে গেছে আনিকা। তোমার জন্মদিন মানে এখন আমারও জন্মদিন, তোমার খুশি মানে আমারও খুশি। এটাতে এত ভাবার কি আছে? এটা তোমার জন্য খুব সামান্য একটা জিনিস, জানি না তোমার পছন্দ হবে কিনা। আনিকা ধীরে ধীরে প্যাকেটটা খোলে। ভেতরে একটা চামড়ার বাঁধানো খুব সুন্দর ডায়েরি আর একটা পার্কার কলম। কোনো দামি গয়না বা শাড়ি নয়, কিন্তু এই উপহারটা যেন আনিকার জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার। সে লেখালেখি করতে ভালোবাসে। এটা রায়ান কিভাবে জানলো? এটা অসাধারণ রায়ান, কিন্তু তুমি কিভাবে জানলে যে আমি ডায়েরি লিখতে ভালোবাসি? তোমার পরের টেবিলের ড্রয়ারে আমি তোমার পুরনো একটা ডায়েরি দেখেছিলাম। অবশ্যই আমি খুলে দেখিনি, শুধু বুঝেছিলাম তোমার এই অভ্যাসটা আছে। তাই ভাবলাম নতুন জীবনের গল্পগুলো লেখার জন্য তোমার হয়তো একটা নতুন ডায়েরি দরকার হতে পারে। ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পাতাটা খোলে। সেখানে খুব সুন্দর করে কয়েকটা লাইন লেখা। তোমার সব না বলা কথা, লুকিয়ে রাখা অভিমান আর সুন্দর স্বপ্নগুলো এখানে বন্দী হোক। আমি হয়তো সবসময় তোমার মনের কথা বুঝতে পারবো না, কিন্তু এই ডায়েরিটা পারবে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আনিকা। ইতি, তোমার অগোছালো স্বামী রায়ান। রায়ানের লেখা লাইনগুলো আর তার কণ্ঠের আন্তরিকতা আনিকার চোখের বাঁধ ভেঙে দেয়। সে আর নিজেকে সামলাতে পারে না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রায়ান উদ্বিগ্ন হয়ে আনিকার পাশে এসে বসে। এ কি, তুমি কাঁদছো কেন? তোমার কি উপহারটা পছন্দ হয়নি? আমি কি ভুল কিছু করে ফেললাম? প্লিজ কান্না করো না। এটা দুঃখের কান্না নয় রায়ান, এটা খুশির কান্না। আমার জীবনে আমাকে কেউ কখনো এত কিছু দিয়ে বোঝেনি, আমার বাবা মাও না। তুমি কিভাবে পারো? কারণ আমি তোমাকে শুধু আমার স্ত্রী হিসেবে দেখি না আনিকা, আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম রায়ান সরাসরি তার ভালোবাসার কথা স্বীকার করলো।
আনিকা এক দৃষ্টিতে রায়ানের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে সে আজ কোনো মুগ্ধতা বা মোহ দেখল না, দেখল এক গভীর স্বচ্ছ ভালোবাসা, যা কোনো কিছুর বিনিময়ে নয়। আনিকা রায়ানের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে, ধন্যবাদ রায়ান, আমার জীবনের সেরা জন্মদিনের উপহার দেওয়ার জন্য। আর আর উপহারটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আনিকা তার জীবনের সবচেয়ে আন্তরিক আর অনাবিল হাসিটা হাসে। সেই হাসি দেখে রায়ানের মনে হয় সে যেন সত্যি আকাশের চাঁদ পেয়ে গেছে। জন্মদিনের সেই বিশেষ সকালের পর রায়ান আর আনিকার মধ্যেকার সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে গেছে। রায়ান তার ভালোবাসা প্রকাশ করেছে, আর আনিকা সেই ভালোবাসায় প্রথম সাড়া দিয়েছে। তাদের মধ্যেকার জড়তা এবং দূরত্ব এখন দ্রুত কমে এসেছে। আনিকার জন্মদিনের প্রায় 1 মাস পর রায়ানদের ডাইনিং টেবিল। রায়ান ভার্সিটি থেকে ফিরেছে মাত্র, তার চোখে মুখেও রাজ্যের ক্লান্তি। সে ডাইনিং চেয়ারে বসতেই আনিকা এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসে। নাও, এটা খেয়ে নাও আগে, বাইরে যা রোদ পড়েছে তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। বাহ, আজকাল আমার জন্য দেখি খুব সেবা যত্ন হচ্ছে, ব্যাপারটা কি শুনি? আর এখনো নাও বলছো, কবে তুমি আমাকে নাও বলা শিখবে? আচ্ছা নাও, হলো তো, এত খুঁতখুত করতে হবে না, তাড়াতাড়ি শেষ করো, আমি খাবার রেডি করছি। আরে তুমি কেন কষ্ট করছো? মিতা খালা তো আছেই, উনিই রেডি করে দেবেন। মিতা খালা আজ ছুটি নিয়েছেন, আর তোমার জন্য এইটুকু কষ্ট আমি করতেই পারি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। রায়ান মুগ্ধ হয়ে আনিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল? কিছুদিন আগেও যে আমার সাথে ঠিক মতো কথাই বলতো না, আজ সে আমার জন্য অপেক্ষা করে, আমার পছন্দের খাবার রান্না করে, আমার ছোট ছোট বিষয়ের যত্ন নেয়। সেদিন রাতে তাদের শোবার ঘরে রায়ান তার ল্যাপটপে অ্যাসাইনমেন্ট করছে, আনিকা তার পাশে বসে একটা বই পড়ছে, কিন্তু তাদের মনোযোগ বইয়ের চেয়ে রায়ানের দিকেই বেশি। আচ্ছা রায়ান, তোমার ওই বন্ধুটা নাহিদ, ও তো খুব মজার কথা বলে, তাই না? ও একটা আস্ত ভার, ওর মাথায় পড়াশোনা ছাড়া আর দুনিয়ার সবকিছু আছে। আর শুভ, ও তো খুব শান্তশিষ্ট, নাহিদের কথায় শুধু সায় দিয়ে যায়। শুভ হলো আমাদের গ্রুপের জ্ঞানী মানুষ, কম কথা বলে, কিন্তু যা বলে ভেবে চিন্তে বলে। কিন্তু হঠাৎ আজ আমার বন্ধুদের নিয়ে এত গবেষণা শুরু করলে কেন? না, এমনি ভাবছিলাম তোমার বন্ধুদের জগৎটা কত আলাদা, আর আমার জগৎটা শুধু বই, থিসিস আর লাইব্রেরি। আচ্ছা, তোমার কখনো আমাকে বোরিং মনে হয় না? আনিকার এই অপ্রত্যাশিত প্রশ্নে রায়ান অবাক হয়ে তার দিকে তাকায়। সে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে পুরোপুরি আনিকার দিকে মনোযোগ দেয়। আনিকার হাতটা নিজের হাতে নিয়ে বলে, তোমাকে বোরিং? তুমি তো আমার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট। আনিকা, তোমাকে আমি প্রতিদিন একটু একটু করে পড়ি, আর প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করি। তোমার গম্ভীর চেহারার আড়ালে যে একটা বাচ্চা মেয়ে লুকিয়ে আছে, যে কিনা বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসে, অথবা মাঝরাতে চুপি চুপি ফ্রিজ খুলে আইসক্রিম খায়, এই জিনিসগুলো আবিষ্কার করার মধ্যে যে কি আনন্দ, তা শুধু আমি তুমি বুঝবে না। তুমি এসবও জানো? আমি তোমার সম্পর্কে এমন অনেক কিছুই জানি যা হয়তো তুমি নিজেও জানো না। আর শোনো, তুমি বোরিং নও, তুমি হলে একটা গভীর সমুদ্রের মতো শান্ত, কিন্তু তোমার ভেতরে লুকিয়ে আছে হাজারো রহস্য, আর আমি সেই রহস্য উন্মোচন করতেই ভালোবাসি। রায়ানের কথাগুলো আনিকার হৃদয় ছুঁয়ে যায়। সে মুগ্ধ হয়ে রায়ানের চোখের দিকে তাকে শুধু থাকে। এই প্রথম তার মনে হচ্ছে এই ছেলেটা শুধু তাকে ভালোবাসেই না, তাকে গভীরভাবে বুঝতেও পারে। পরদিন সকাল, রায়ান ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে ওয়ার্ড্রব খুলে তার পছন্দের নীল শার্টটা খুঁজে পাচ্ছে না। আনিকা, আমার ব্লু শার্টটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। ওটা তো আমি ধুয়ে ইস্ত্রি করে তোমার ডান পাশের ড্রয়ারে রেখে দিয়েছি। তুমি তো কোনো কিছুই জায়গা মতো রাখো না, সব আমাকেই গুছিয়ে রাখতে হয়। ও তাই নাকি? আমার অগোছালো জীবনটাকে গোছানোর জন্যই তো তোমাকে বিয়ে করে এনেছি ম্যাডাম। তাই? তাহলে তো আমাকে স্যালারি দিতে হয়, ফ্রিতে তো আর এই সার্ভিস পাওয়া যাবে না। রায়ান আনিকার কাছে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, স্যালারি চাও? আচ্ছা, কি স্যালারি লাগবে শুনি? ছাড়ো রায়ান, দেরি হয়ে যাচ্ছে তোমার। দেরি হোক গে, আগে আমার স্যালারির হিসাবটা তো মিটিয়ে দেই। রায়ান আনিকার ঘাড়ে আলতো করে মুখ ডোবায়। আনিকা লজ্জায় ভালো লাগায় চোখ বন্ধ করে ফেলে। তাদের এই মিষ্টি রোমান্টিক খুনসুটি এখন তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। সে আনিকার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, আচ্ছা, আজ ভার্সিটি থেকে ফেরার সময় তোমার জন্য কি নিয়ে আসবো বলো তো? ফুচকা নাকি গরম গরম জিলাপি? কিছু আনতে হবে না, তুমি শুধু তাড়াতাড়ি বাসায় ফিরবে,
এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট। কেন? আমার জন্য মন পুড়ে বুঝি? ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সে এখন মন থেকেই তার অপেক্ষায় থাকে, তার পথ চেয়ে বসে থাকে। রায়ান নীরবে এই পরিবর্তনগুলো উপভোগ করে। সে জানে ভালোবাসার কথা সে মুখ ফুটে একবার বলেছে, কিন্তু আনিকার মুখ থেকে সেই 3টি শব্দ শোনার জন্য তাকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষাটাও তার কাছে মধুর মনে হয়। সে চায় আনিকা যখন তাকে ভালোবাসার কথা বলবে সেটা যেন কোনো কৃতজ্ঞতা বোধ বা দায়িত্ব থেকে না হয় যেন তার হৃদয়ের গভীর থেকে। এভাবে রায়ান এবং আনিকার মধ্যে এক সহজ ও মধুর সম্পর্ক গড়ে উঠেছে। রায়ান অপেক্ষা করছে আনিকার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য, আর আনিকা রায়ানের ভালোবাসায় নিজেকে নতুন করে আবিষ্কার করছে। এক বর্ষণমুখর বিকেলে আকাশ মেঘে বৃষ্টি নেমেছে। ঢাকার রাস্তাঘাট পানিতে থই থই করছে। আনিকা তার ভার্সিটির গেটেই দাঁড়িয়ে আছে, তার হাতে ছাতা নেই। সে আজ রায়ানকে না জানিয়েই চলে এসেছে লাইব্রেরিতে কিছু বই ফেরত দেওয়ার জন্য, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে কিভাবে বাসায় ফিরবে তা ভেবে পারছে না। ফোনে রায়ানের সাথে কথা বলেছে। আমি তো তোমাকে বলেছিলাম আসতে হবে না, আমি একাই ম্যানেজ করে নিতে পারতাম। এখন এই বৃষ্টির মধ্যে তুমিও এসে আটকে গেলে। তুমি একা ম্যানেজ করতে পারতে মানে? রিক্সা পাচ্ছ না, সিএনজি পাচ্ছ না, আর বলছো ম্যানেজ করতে পারতে? 5 মিনিট দাঁড়াও, আমি টিএসসির মোড় থেকে একটা রিক্সা নিয়ে আসছি। কিন্তু রায়ান ফোনটা কেটে দেয়। আনিকা অসহায়ভাবে হাসে। ছেলেটার এই অধিকার খাটানো, এই যত্ন নেওয়াটা যেন এখন তার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ পরেই দেখা যায় রায়ান একটা রিক্সা নিয়ে আসছে। বৃষ্টির কারণে রিক্সার হুডটা নামানো। রায়ান নিজেই ভিজে প্রায় একাকার, কিন্তু তার মুখে মিষ্টি একটা হাসি। রিক্সা থেকে নেমে বলে, এই যে ম্যাডাম, আপনার বিশেষ বাহন হাজির, তাড়াতাড়ি উঠে পড়ুন, না হলে ঠান্ডা লেগে যাবে। তুমি তো পুরো ভিজে গেছো রায়ান, তোমারই তো ঠান্ডা লেগে যাবে। আমার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? আমার বউ বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর আমি বাসায় বসে আরাম করব, এটা তো হতে পারে না। তোমার জন্য এইটুকু কষ্ট তো কিছুই না। তারা দুজনে রিক্সা হুডের নিচে এসে বসে। বাইরে ঝুম বৃষ্টি, ভেতরে 2 উষ্ণ হৃদয়। বৃষ্টির ছাদ থেকে বাঁচতে তারা অনিচ্ছাকৃতভাবেই খুব কাছাকাছি এসে বসে। আনিকার চুলের ভেজা গন্ধ, তার নিঃশ্বাসের উষ্ণতা রায়ানকে আচ্ছন্ন করে ফেলে। আর রায়ানের ভেজা শার্টের ছোঁয়া আনিকার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগায়। আচ্ছা রায়ান, আমার একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দিবে? তোমার কোন প্রশ্নের উত্তর আমি সত্যি দেইনি শুনি? জিজ্ঞেস করো। সেদিন আমাদের বিয়ের দিন তুমি কেন রাজি হয়েছিলে? মানে আমি জানি তুমি আব্বুর সম্মান বাঁচানোর জন্য রাজি হয়েছিলে, কিন্তু কিন্তু শুধু কি এইটুকুই কারণ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণও ছিল? আনিকার এই সরাসরি প্রশ্নে রায়ান চমকে ওঠে। সে কি আজ তার মনের সব কথা খুলে বলবে? এটাই কি সেই সঠিক সময়? তুমি কি শুনতে চাও আনিকা? আমি সত্যিটা শুনতে চাই, তোমার মনের সত্যিটা। যদি বলি শুধু তোমার বাবার সম্মান বাঁচানো একমাত্র কারণ ছিল না, তাহলে কি তুমি বিশ্বাস করবে? করব। তোমাকে আমি প্রথম কবে দেখেছিলাম মনে আছে? মনে হয় তোমার মনে নেই। তুমি তখন ক্লাস 10-এ পড়ো, আর আমি আহাদের সাথে প্রথম তোমাদের বাসায় গিয়েছিলাম। তুমি স্কুল ড্রেস পরেছিলে, চোখে চশমা, 2 বেনি করা চুল। আহাদ তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। আপু, এ আমার বন্ধু রায়ান। তুমি আমার দিকে না তাকিয়েই শুধু বলেছিলে ও, তারপরে নিজের ঘরে চলে গিয়েছিলে। রায়ানের মুখে এত পুরনো কথা শুনে আনিকা অবাক হয়ে যায়। সেই প্রথম দেখাতেই কি যে হয়েছিল আমি জানি না, কিন্তু তারপর থেকে যতবারই আমি তোমাদের বাসায় গিয়েছি আমার চোখ শুধু তোমাকেই খুঁজেছে। তুমি যখন আহাতকে বা আমাকে বকা দিতে, অদ্ভুতভাবে আমার সেই বকা শুনতেও ভালো লাগতো। মনে হতো তুমি আমার উপর অধিকার খাটাচ্ছ। আমি তো তোমাকে সবসময় আহাদের দুষ্টু বন্ধু হিসেবেই দেখেছি। আমি জানতাম, তাই তো কোনোদিনও কিছু বলার সাহস পাইনি। আমার ভয় হতো আমি যদি আমার মনের কথা বলে ফেলি, তাহলে হয়তো তুমি আমার সাথে আর কথাই বলবে না। আহাদের সাথে আমার বন্ধুত্বটাও হয়তো নষ্ট হয়ে যাবে। তাই আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে গেছি। তোমার ফার্স্ট ইয়ারের ফাইনালের সময় যখন তোমার খুব জ্বর এসেছিল, আমি সারা রাত জেগে তোমার জন্য নোটস তৈরি করেছিলাম, আর আহাদকে দিয়ে বলেছিলাম যে ওগুলো ওর করা। তুমি যখন ভার্সিটিতে প্রথম হয়েছিলে, আমি তোমাদের বাসার নিচে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তোমার হাসি মুখটা দেখেছিলাম। রায়ানের প্রতিটা কথা আনিকার বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছিল।
সে জানতো রায়ান তার যত্ন নেয়, কিন্তু তার ভালোবাসার গভীরতাটা যে এত বেশি সে কল্পনাও করতে পারেনি। যেদিন শুনলাম সাফওয়ানের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, আমার মনে হয়েছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে। কিন্তু তারপর আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো, কিন্তু যখন জানতে পারলাম লোকটা একটা প্রতারক, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না। এর জন্য আমাকে যা কিছুই করতে হোক। তাই বিয়ের দিন আব্বু যখন প্রস্তাবটা দিল আমি না করতে পারিনি, কারণ ওটা শুধু দুটো পরিবারের সম্মান বাঁচানোর প্রস্তাব ছিল না, ওটা ছিল আমার বহু বছরের জমানো ভালোবাসাকে পাওয়ার একটা সুযোগ। কথাগুলো শেষ করায় রায়ান চুপ করে যায়। রিকশার চাকার শব্দ আর বৃষ্টির রিমঝিম আওয়াজ ছাড়া তার আর কোনো শব্দ নেই। আনিকার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এ কি, তুমি আবার কাঁদছো কেন? আমি কি এমন কিছু বলে ফেললাম যা তোমার খারাপ লেগেছে? প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে কোনো দিনও চাপ সৃষ্টি করতে চাই না। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। আনিকা রায়ানের ভেজা শার্টের কলারটা ধরে তাকে নিজের দিকে টেনে আনে। তুমি একটা আস্ত বোকা, একটা গাধা। এত কিছু নিজের মনের মধ্যে চেপে রেখেছিলে, আমাকে একবারও বুঝতে দাওনি। আমি তো ভেবেছিলাম তুমি শুধু করুণা করে দায়িত্ববোধ থেকে আমার জন্য সবকিছু করছো। করুণা? তোমাকে আমি করুণা করব? নয়তো কি? আমি তো তোমার ভালোবাসার যোগ্যই না। আমি তোমাকে কত অবহেলা করেছি, কত কষ্ট দিয়েছি, আর তুমি নীরবে সবকিছু সহ্য করে গেছো। কারণ আমি তোমাকে ভালোবাসি আনিকা। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি রায়ান, খুব খুব বাজেভাবে ভালোবেসে ফেলেছি। আমি জানি না এটা কবে কিভাবে হলো, কিন্তু আমি এখন তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না। তোমার অপেক্ষা করা, তোমার জন্য রান্না করা, তোমার অগোছালো ঘরটা গোছানো, এগুলোই এখন আমার জীবনের সবচেয়ে প্রিয় কাজ হয়ে গেছে। আমিও তোমাকে ভালোবাসি রায়ান। এই প্রথম আনিকার মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি শুনে রায়ানের মনে হলো পৃথিবীর সব সুখ যেন তার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। সে আর নিজেকে সামলাতে পারল না। সে আনিকার মুখটা দুই হাতে তার হাতে ঠোঁটে আলতো করে চুমু খেলো। বাইরে তখনও ঝুম বৃষ্টি, আর রিকশার হুডের নিচে দুটো মন এক হয়ে জন্ম নিল এক নতুন পবিত্র ভালোবাসার গল্প। বৃষ্টির দিনে ভালোবাসার স্বীকারোক্তির পর রায়ান এবং আনিকার সম্পর্ক এক নতুন পূর্ণতা পেয়েছে। তাদের মধ্যে আর কোনো দ্বিধা, জড়তা বা দূরত্ব নেই। আছে শুধু অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস আর খুনসুটি। 2 মাস পর ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্যামিলি ডাইনিং সেকশন। একটি বড় টেবিল ঘিরে বসে আছে রায়ান এবং আনিকার পুরো পরিবার। একদিকে আশরাফ সাহেব, আফরোজা বেগম এবং আহাদ, আর অন্যদিকে শফিকুর রহমান এবং নাসরিন রহমান। আর টেবিলের মধ্যমণি হয়ে বসে আছে রায়ান ও আনিকা। রেস্টুরেন্টের হালকা আলো আর মৃদু সঙ্গীতের আবহে পরিবেশটা আনন্দে ভরপুর। শফিক, তোমার কি মনে আছে আজ থেকে প্রায় 25 বছর আগে আমরা ঠিক এই ধানমন্ডিতেই একটা টং দোকানে বসে চা খেতে খেতে আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখলাম? মনে থাকবে না আবার? তুই বলতি তোর যখন মেয়ে হবে তুই তাকে রাজকন্যার মতো বড় করবি, আর আমি বলতাম আমার ছেলে হলে তাকে বানাবো দেশের সেরা ক্রিকেটার। যদিও আমাদের কোনো স্বপ্নই পুরোপুরি সত্যি হয়নি, কিন্তু আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। আপনারা তো শুধু স্বপ্নই দেখেন, আর সেই স্বপ্ন সত্যি করার জন্য আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে তা তো আপনারা জানেন না। আনিকার বাবা তো চেয়েছিলেন মেয়েকে পড়িয়ে ব্যারিস্টার বানাবেন। মা, আমি তো এখনো পড়তে পারি। রায়ান তো আমাকে বলেছে আমার পিএইচডি করার ইচ্ছে হলে ও আমাকে সাপোর্ট করবে, তাই না রায়ান? অবশ্যই করব। তুমি পিএইচডি কেন, পোস্ট ডক্টরেট করতে চাইলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত একটাই, গবেষণার জন্য আমাকে ছেড়ে ভিন দেশে যাওয়া চলবে না। এই তো আসল কথা তো এটাই। দুলা ভাই, তুমি তো দেখি আপুকে একেবারে আঁচলে বেঁধে রাখতে চাও। আপু, তুমি কিন্তু একদম ছাড় দিবে না। দরকার হলে আমি তোমার জন্য লন্ডনের সেরা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দিব। তোকে আর আমার জন্য ভাবতে হবে না। তুই আগে নিজের সেমিস্টারটা পাশ কর, তারপর অন্যের ব্যবস্থা করিস। শুনেছি তুই নাকি রায়ানের সাপোর্ট পেয়ে এখন ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্র হয়ে গেছিস। সত্যি আনিকা, আমাদের ঘরে আসার পর শুধু রায়ানই বদলায়নি, আপনার ছেলেও দেখি অনেক বদলে গেছে। আমার তো মনে হয়
আমাদের দুজনেরই ভাগ্য খুলে গেছে। দুই পরিবারের এই হাসি খুশি আড্ডা রায়ান আর আনিকা মুগ্ধ হয়ে দেখছিল। যে সম্পর্কটা শুরু হয়েছিল এক ভয়ঙ্কর সংকট আর চাপের মধ্যে দিয়ে, সেই সম্পর্কটা আজ দুটো পরিবারকে এত সুন্দরভাবে এক করে দিয়েছে, এটা ভাবতেই তাদের মনটা ভরে উঠেছিল। খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্টের পাশেই ধানমন্ডি লেক। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। রায়ান আর আনিকা লেকের ধারে নিরিবিলি পথ ধরে হাঁটছে। আনিকা রায়ানের হাতটা শক্ত করে ধরে আছে, তার মাথাটা রায়ানের কাঁধে হেলান দেওয়া। আজ আব্বু আম্মুকে দেখে আমার যে কি পরিমাণ ভালো লাগছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না রায়ান। কতদিন পর আমি আব্বুকে এমন প্রাণ খুলে হাসতে দেখলাম। আমারও খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়েটা সত্যি সার্থক হয়েছে। দুটো পরিবারকে আমরা একসাথে করতে পেরেছি। শুধু দুটো পরিবারকে নয় রায়ান, তুমি আমাকেও আমার নিজের সাথে এক করে দিয়েছো। আমি তো প্রায় হারিয়েই গেছিলাম। বাইরের জগৎ আর দায়িত্বের বেড়াজালে আমি নিজেকে চিনতে ভুলে গিয়েছিলাম। তুমি এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তাই আমি তো ভেবেছিলাম আমি তোমার জীবনে শুধু ঝামেলাই নিয়ে এসেছি। তোমার শান্ত গোছানো জীবনে আমি একটা ঝড়ের মতো এসে সব ওলট পালট করে দিয়েছি। ঝড় তো তুমি ছিলে, কিন্তু সেই ঝড় আমার শুকনো ডালে নতুন পাতা গজানোর জন্যই এসেছিল। তুমি না এলে আমি হয়তো কোনোদিনও বুঝতেই পারতাম না ভালোবাসা কতটা সুন্দর হতে পারে। আনিকা রায়ানের দুই গালে হাত রাখে, তার চোখে মুখে উপচে পড়ছে ভালোবাসা আর কৃতজ্ঞতা। কখনো ভাবিনি আমার ছোট ভাইয়ের সেই ডান পিঠে অগোছালো বন্ধুটা, যাকে আমি সব সময় বাচ্চা ছেলে ভেবে বকাঝকা করতাম, সেই ছেলেটাই একদিন আমার জীবনের সবচেয়ে রোমান্টিক, সবচেয়ে যত্নশীল আর সবচেয়ে পরিণত মানুষ হবে। রায়ান আনিকার হাতটা নিজের হাতের মধ্যে দিয়ে তার কপালে চুমু খেয়ে বলে, আর আমি তো সবসময় জানতাম বন্ধুর সেই গম্ভীর হিটলার টাইপের সিনিয়র বোনটাই একদিন আমার সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে আদরের আর সবচেয়ে রোমান্টিক বউ হবে। আমি তো শুধু এই দিনটারই অপেক্ষায় ছিলাম।